কেতু কি বলে? পড়েছে? লেট গো, লেট। নিস্পৃহ। একদম। কিরকম করে লেট গো হতে হয় একটু বলুন, একটা দুটো লাইন তার সম্পর্কে। মানে সে নিস্পৃহ, তার ত্যাগের ভাব আর কি। এবং একদম। আধ্যাত্মিকতার ভাব, ত্যাগের ভাব। ঠিক। বেশ। তাহলে আমরা মোটামুটি ওদের অ্যাক্ট গুলো জানলাম। আর আমরা জেনেছিলাম এই প্রত্যেকটা গ্রহের আমরা কারকত্বকে জেনেছিলাম যে কোন গ্রহকে কোন কারকত্বের নির্দেশক বলা হয়। তো সেই ক্ষেত্রে রবিকে আমরা কোন কারকত্ব দিয়েছিলাম? লগ্ন ভাবের কারক ছিল। গুড। আর চন্দ্রকে? মাতৃভাবে। আচ্ছা, আর তারপরে বলে যান পরপর। বুধ মঙ্গলকে? হচ্ছে রাজকুমার বা যুবরাজ এবং বাক্যের কারক গ্রহ এবং বুদ্ধির কারক গ্রহ। না, ওটা না ছিল। ম্যাম, ওটা বুধ কর্মভাবের হলো কারক কর্ম গ্রহ। বা দশম ভাবের কারক গ্রহ। একদম একদম। আর মঙ্গলকে? ভাতৃভাবের কারক। ভাতৃভাবের কারক গ্রহ। ঠিক। বুধ হলো। বৃহস্পতিকে? ধন। ধনভাবের কারক গ্রহ, নবম নবম ভাবে। ঠিক ঠিক। তারপর শুক্র? জায়া বা সপ্তম সপ্তম ভাবের। ভাবের কারক। আচ্ছা। সপ্তম ভাব বা জায়া ভাব। তারপরে শনি বলুন। দ্বাদশ বা দ্বাদশ বা অষ্টম অষ্টম ভাবের ভাবের। কারক। আচ্ছা। বেশ। আহ এই পর্যন্ত। আর আমরা তাছাড়া শিখেছিলাম কি, যে গ্রহগুলোকে আমরা কিছু শ্রেণীতে ভাগ করেছিলাম, সেগুলো নিয়েও আমরা একটুখানি আলোচনা করি। যে আমরা ওদেরকে যে জাতি ভাগ করেছিলাম, উম ক্ষত্রিয় বৈশ্য, জাতিগতভাবে একটু একটু এক একজন করে বলে যান কোন গ্রহ কোন জাতির। ম্যাম বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। রবি হচ্ছে মানে ক্ষত্রিয় হচ্ছে রবি মঙ্গল। চন্দ্র হচ্ছে বৈশ্য, বুধ হচ্ছে শূদ্র, হুম। ব্রাহ্মণ হচ্ছে বৃহস্পতি শুক্র, চন্ডাল হচ্ছে শনি রাহু কেতু। বাহ, খুব সুন্দর। এরপরে তাহলে আমরা জাতি শুনলাম। আর একজন কেউ বলুন যে আমরা লিঙ্গ হিসাবেও গ্রহদেরকে ভাগ করেছিলাম, সেটা একজন বলুন। বেসিক্যালি লিঙ্গ তিন তিন ভাগে বিভক্ত ছিল: হুম। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। হুম। পুংলিঙ্গে রবি, মঙ্গল, বৃহস্পতি, রাহু। হুম। আহ, স্ত্রীলিঙ্গে চন্দ্র, শুক্র, আর দ্বিমতে কেতু। আর ক্লীবলিঙ্গে শনি আর বুধ। বেশ বেশ। আর এবার আমরা গুণ সম্পর্কে একবার জেনে নেব। গ্রহদের গুণগতভাবে আমরা ভাগ করেছিলাম। কেউ আরেকজন বলে দিন। রবি, চন্দ্র, বৃহস্পতি সাতটি সত্ত্বগুণের প্রভাব বিস্তার করে। রজগুণের সাথে সম্পর্কিত গ্রহ শুক্র, বুধ। হুম। আর শনি, মঙ্গল, রাহু, কেতু এরা তমগুণকে ইন্ডিকেট করে। আচ্ছা, আর কি করেছিলাম আমরা? রস। রস হিসাবে? ধাতু। ধাতু হিসাবে। হ্যাঁ, সেটা নিয়ে তাহলে আবার শুরু করুন, কেউ বলুন। হ্যাঁ, ধাতু হিসাবে হলো বাত, পিত্ত, কফ বা শ্লেষ্মা আর সমধাতু। হুম। বাত ধাতু হিসাবে ভাগ করা হয়েছিল শনি, রাহু আর কেতু। আর পিত্ত হলো রবি আর মঙ্গল। একদম। কফ বা শ্লেষ্মা হলো চন্দ্র আর শুক্র। আর সমধাতু হলো বুধ আর বৃহস্পতি। আচ্ছা, এই যে শ্লেষা কথাটা আমরা শুনলাম, হুম, তো এই শ্লেষা থেকে আমরা কি বুঝবো, মানে এই যাদের দেখি আপনি কতটুকু বুঝেছেন। ঠান্ডার ঠান্ডার ধাত, এক্স। ঠান্ডার লাগা একদম। ধাত ঠিক যাদের। ঠিক। আর আমরা রস হিসাবেও ভাগ করেছিলাম না গ্রহদেরকে? হ্যাঁ 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 হ্যাঁ। ম্যাম, বলবো হ্যাঁ নটা রস। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, কটু রস হচ্ছে রবি, লবণ রস হচ্ছে চন্দ্র, হুম। তিক্ত রস হচ্ছে মঙ্গল, হুম। মিশ্র রস হচ্ছে বুধ, হুম। মধুর রস হচ্ছে বৃহস্পতি, হুম। অম্ল রস হচ্ছে শুক্র এবং কষায় রস হচ্ছে শনি। গুড। আচ্ছা। আমরা আগের দিনের ক্লাস একটু যেটাতে আমরা জেনেছিলাম যে রবি যখন যে রাশিতে থাকে সেই অনুসারে বাংলার যে মাসগুলো আমরা তার বিভাজনটা শিখেছিলাম, সেটা মনে আছে? কোন রাশিতে হ্যাঁ ম্যাম। রবি থাকলে কি মাস হয়? হ্যাঁ তাহলে ম্যাম। হ্যাঁ আমি ম্যাম শুরু বলবো। করবো। হ্যাঁ হ্যাঁ। আমি না, এইবার একটু আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন, হ্যাঁ? এবং হ্যাঁ হ্যাঁ ম্যাম। কিন্তু ঝট করে উত্তর দিতে হবে। সেটা হচ্ছে, হুম। বর্তমানে বাংলার এটা সম্ভবত আষাঢ় মাস শেষ হয়ে যাচ্ছে, শ্রাবণ মাস হলে পরে রবিকে কোথায় থাকতে হবে? কর্কট রাশি। কর্কট রাশি। কর্কট, কর্কট রাশি। এই সময় বৃষ্টিপাতটা খুব বেশি হয়। ঠিক। আচ্ছা, অগ্রহায়ণ মাস হতে গেলে রবিকে কোথায় থাকতে হবে? বৃশ্চিক রাশি। বাহ, খুব ভালো।
আচ্ছা, বৈশাখ মাস হতে গেলে রবিকে কোথায় থাকতে হবে? মেষ মেষ রাশি। রাশি। মেষ মেষ রাশিতে। রাশি। আচ্ছা, পল্লবী বলো, আর কেউ বলবে না। আম ফাল্গুন মাস হতে গেলে কোথায় থাকতে হবে রবিকে? কুম্ভ রাশি। গুড। বাহ, এই তো সবাই খুব ভালো পড়াশোনা করছে। আচ্ছা, বেশ। তাহলে ভাদ্র মাস কাকে, যাই হোক, এবার একজন ছেলে। সিংহ রাশি। আচ্ছা আচ্ছা। ম্যাম বলবো সিংহ রাশি। হ্যাঁ হ্যাঁ, সিংহ রাশি। ঠিক ঠিক। বেশ বেশ, খুবই ভালো। আচ্ছা, এবারে আমরা গোচর নিয়ে বলবো। এইবার বলবো এই গোচরের উত্তরগুলো কোনো মেয়েরা দেবেন না, শুধুমাত্র ছেলেরা বলবে। আপনারা শুনুন যে ওরা ঠিক বলছে কিনা। ঠিক না বললে তখন আহ আপনারা ঠিক করে দেবেন। আমরা প্রথম শুরু করি রাহু কেতু থেকে। রাহু কেতু কোন রাশিতে গোচর করে, কতদিন এক একটা রাশিতে থাকে? হ্যাঁ, 18-19 মাস। আচ্ছা, বেশ। 18 মাস মতান্তরে বলছি। একদম। তারপরে যাব আহ চন্দ্র। চন্দ্র কতদিন? আরেকজন বলুন, প্রবল বাবু বাদ দিয়ে অন্যজন বলবেন, এবং তিনি অবশ্যই পুরুষ হতে হবে। 52 ঘন্টা। হ্যাঁ, ঘন্টা। কত 2.25 ঘন্টা? days। শোনা যায়নি, আবার বলুন। 52 ঘন্টা থাকে ম্যাডাম। 52 ঘন্টা, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে চলে যাব শুক্র। শুক্র কতদিন থাকে? পরের 28 জন দিন বলবেন, যারা বলেছেন তারা বাদ দিয়ে পরের জন বলবেন। 28 দিন ম্যাডাম। না না, কেবলমাত্র পুরুষেরা বলবে। আর কে আছেন? ম্যাম, কোন গ্রহ বললে? শুক্র, শুক্র। 28 দিন। 28 দিন। আর কেউ কি নেই? শুধু এই প্রবল বাবু আর সৌম্যজিৎ ছাড়া আর কেউ নেই? বেশ। আহ বেশ, এবার তাহলে যেহেতু ছেলেরা উত্তর দিচ্ছে না, মেয়েরাও ইনভলভ হয়ে যান। পরেরটা বলুন, বৃহস্পতি। বৃহস্পতি 1 বছর ম্যাডাম। একদম। 1 বছর 5 মাস। 1 বছর, 1 বছরটা ধরবেন, হ্যাঁ, হ্যাঁ। না না, আমি 1 বছর। কারেকশন করে দিয়েছিলাম, 1 বছরটা ধরবেন। আচ্ছা, তারপরে চলে যাই আমরা বুধ। বুধ কতদিন? ম্যাম, 17 এক ডেজ। মিনিট, এক 17 মিনিট। থেকে 18 17 দিন, এক- থেকে 18 মতান্তরে দিন। 21 দিন। 21 দিন। আচ্ছা আচ্ছা, ম্যাম, একটা প্রশ্ন আছে, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ বলুন। বৃহস্পতি 17 মাস বলেছিলাম না? তো এক হ্যাঁ, ওটা বছর না কারেকশন বলে? করে দিয়েছি, এক ওটা এক বছর বছরই হয়। ধরবেন, 1 বছর ধরবেন। ওকে, ওকে। হুম হুম। আচ্ছা, তারপরে আরেকটু পুরোনো পড়ায় চলে যাই। সেটা হচ্ছে আচ্ছা, এই গোচর, হ্যাঁ গোচরটা হয়ে গেল। শত্রু মিত্রটা আরেকবার আমরা ঝালিয়ে নেব। আহ কেউ একজন এসে বলুন, মেয়েরাই বলুন। ম্যাম বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। তিনটে করে র- গ্রহ বলুন। তিনটে করে আচ্ছা, গ্রহ আপনি বলবেন, পরের জনকে ছেড়ে দেবেন। রবির হচ্ছে শত্রু হচ্ছে শুক্র শনি, হুম মিত্র হচ্ছে চন্দ্র মঙ্গল বৃহস্পতি, হুম, সম হচ্ছে বুধ। একদম। আর চন্দ্র হচ্ছে সরাসরি কাউকে শত্রু মনে করে না, হুম, কিন্তু শনি রাহু কেতু হচ্ছে শত্রু। আর বেশ। মিত্র হচ্ছে মঙ্গল বৃহস্পতি রবি, হুম, সম হচ্ছে মঙ্গল বৃহস্পতি শুক্র শনি। দেখুন, আমি একটা, এই পড়াগুলো খুব ভালো হচ্ছে। দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, সম মনে রাখলেও চলবে, কিন্তু শত্রু এবং মিত্র এই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে প্রত্যেকের কিন্তু ক্লিয়ার রাখতে হবে, এছাড়া কিন্তু প্রেডিকশন হবে না, হ্যাঁ। যে দুটো। ম্যাম, আচ্ছা একটা ম্যাম। প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। শত্রু মিত্রের যে ব্যাপারটা, হুম হুম। সেটা চার্টের হিসাবে যাওয়াটা বেটার, না কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ এর একদম ব্যাপারে যাওয়াটা কনস্ট্রাকটিভ, better? ডিস্ট্রাকটিভ যাবেন, কারণ চার্টের যে আমরা যে বিভাজনটা করেছি, অতটা হুম। মনে রাখা সর্বক্ষেত্রে সম্ভব হয় না। তার জন্যই যে মনেও ডিস্ট্রাকটিভ। রাখিনি। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছি যে চন্দ্রের ক্ষেত্রে বা শনির ক্ষেত্রে আমরা যে শত্রুর যে জায়গাগুলো দেখেছি, সেখানে সেই সংখ্যাটা অনেক কম চার্টে, তাই না? কিন্তু যখনই চার্টের মধ্যে শনি এবং চন্দ্র যুক্ত হচ্ছে, তখন কিন্তু আমরা সেটাকে শত্রুতার জায়গা থেকেই দেখছি। সুতরাং যখন আমরা প্রেডিকশন করব, তখন ওই যে আমরা দুটো গ্রুপের বিভাজন করেছি, কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ, এই দুটো বিভাগকেই আমরা মাথায় রাখবো। তা সেখানে যারা যারা দুজন দুজনের শত্রু, সমগোত্রীয় নয়, বিধর্মী, সেক্ষেত্রেই তারা বিরুদ্ধ স্বভাবের হবে এবং বিরুদ্ধ ফল দান করবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেশ। পরের জন বলুন, কোন অবধি হলো? রবি চন্দ্র হলো। হ্যাঁ বলুন বলুন, পরের জন। এবারে মঙ্গল।
হ্যাঁ বলুন। মঙ্গলের হচ্ছে রবি, চন্দ্র, বৃহস্পতি। হুম আর মঙ্গলের শত্রু হচ্ছে বুধ, হুম এবং শনি, শুক্র, রাহু এরাও শত্রু। একদম একদম। আর আমি এই সম এই হচ্ছে ক্ষেত্রে শুক্র ও আমি এখন শনি। এখন বলবো, এই যে পড়াটা আমি চাইছি, এই পড়াটা আপনারা শুধু মাথা থেকে বার করে দুটো গ্রুপ থেকে বলুন, হ্যাঁ। সম বলার দরকারই নেই, শুধুমাত্র ডিস্ট্রাকটিভ এবং কনস্ট্রাকটিভটাকে ফলো করে মাথায় রেখে সেটুকু বললেই হবে, কেমন? পরের জন বলুন, বুথ থেকে বলুন, হ্যাঁ পল্লবী বলুন। কনস্ট্রাকটিভ। আচ্ছা, ম্যাম বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। বুধের মিত্র রবি আর শুক্র, বুধের শত্রু হলো চন্দ্র। বুধের মিত্র রবি এবং শুক্র। রবি কি পড়ছে ওদের দলে, বুধের দলে? কোনটা না। বলছেন ম্যাম? আমি বলেছি এই যে পড়াটা বলবো এখন, আমরা হ্যাঁ। কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ দুটো গ্রুপে ভাগ করেছিলাম গ্রহদের, তাই আচ্ছা, তো? ক্রুর গ্রহ আর ওইটা কি বলছেন? ক্রুড় না, গ্রহ, সৃষ্টি জ্ঞাপক ও ধ্বংস জ্ঞাপক ধ্বংস যেটা। ব্যাপক ও এবং সৃষ্টি আচ্ছা ব্যাপক, আচ্ছা হ্যাঁ আচ্ছা, ওখান থেকে বলতে হবে। একদম ওইটাই আমরা মাথায় রাখবো, আমাদের পুরো চার্টটা মাথায় রাখার দরকার নেই পুরোপুরি ভাবে। আমরা কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ এই দুটো যে চার্ট, এই দুটো মাথায় রাখবো, এবং এখান থেকেই আমরা কিন্তু হিসাব করে করে বার করব যে এ এর গ্রুপের, সুতরাং এ এর বন্ধু, এ এর গ্রুপের নয়, সুতরাং এ এর বন্ধু নয়, ওটা থেকেই আমরা তাহলে বলবো। বুধের শত্রু তো মঙ্গল, বৃহস্পতি, রবি, চন্দ্র, কেতু সবগুলোই হচ্ছে ম্যাম। একদম ধরে নেবো, মানে এই ক্ষেত্রে ও যখন এদের পাঁচটাই তাহলে তুলনা মনে হবে, রাখতে হবে। শুনুন, শত্রুতা মিত্রতার সম্পর্ক বুধ হচ্ছে কারোরই ডিরেক্টলি শত্রু হয় না, বুধ তো জানেন ও হচ্ছে হুম যখন যে থালার তখন সেই থালার। কিন্তু তবুও হুম। যখন বুধ শুক্রের সঙ্গে থাকবে তখন যে ফলটা ও ভালো দেবে, বুধ যখন উল্টো দিকে চন্দ্রের সঙ্গে থাকবে তখন কিন্তু সেই ফলটা ও দেবে না, ঠিক আছে? এইটা আচ্ছা, আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এবার বলুন। কি বলবো ম্যাম? এই হয়ে গেল, পরের জন বলুন, বৃহস্পতি বলুন, অন্য একজনকে বলতে দিন। বৃহস্পতির মিত্র গ্রহ হলো মঙ্গল, রবি, চন্দ্র, কেতু। আর শত্রু গ্রহ হবে বুধ, শুক্র, শনি, রাহু। বেশ। শনিরা হ্যাঁ ম্যাম আমার শনি একটা কি প্রশ্ন আছে। হ্যাঁ শত্রু হ্যাঁ। হবে বৃহস্পতির? সমগ্রহ আর তো। বৃহস্পতি শত্রু কে বললেন? শনি আমি বললেন। বললাম। না, বৃহস্পতির শনি, হ্যাঁ শনি তো শত্রু হয়েই যাবে, কারণ শনি তো উল্টো দিকের গ্রুপে রয়েছে না, শুক্র শনি বুধ এবং ম্যাম, ডিস্ট্রাকটিভের হিসাবে গেলে তো আমাদের ওটা হুম হুম হুম, একদমই শত্রু ধরতে গ্রহই হবে। হচ্ছে না। ধরতে হবে ডিস্ট্রাকটিভ ম্যাম এবং আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ আমরা এখানে যদি সৃষ্টি জ্ঞাপক আর ধ্বংস জ্ঞাপক থেকে শত্রু মিত্র করি, তাহলে পরে যে আমরা পরপর পরপর গ্রহগুলো শত্রু মিত্র লিখেছিলাম, হুম। ওইগুলো কি তাহলে আমরা না, ধরবো না? ওইগুলোও থাকবে, ব্যাপারটা শুনুন, যখন আমরা প্রেডিকশন করব না, যখন আমরা আচ্ছা। প্রেডিকশন করব তখন আমাদের ওই মূলত ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভের যে শত্রু মিত্রের যে গ্রুপটা আছে ওটাকে ফলো করতেই হবে। হুম। অনেক সময় দেখবেন এই যে বুধ মঙ্গল এদের ক্ষেত্রে একটা একটা গ্রহকে আমরা ডিরেক্টলি শত্রু হিসেবে চার্টে বলেছি, তাই না? দেখবেন ওখানে হুম চার্টে হুম একটা হুম গ্রহের একটাই রোগে ইন্ডিকেট করা রয়েছে, কিন্তু হুম ওই যে ডিস্ট্রাকটিভ এবং কনস্ট্রাকটিভের দুজনদের যে গ্রুপটা, হুম। তাতে করে যখন বিপরীত গ্রুপের যে গ্রহগুলো আসবে তারা কিন্তু শত্রু না হলেও নেগেটিভ ফলই দেবে, মানে আমরা একটা গ্রহকে শত্রু হিসেবে লিখে আচ্ছা। দিয়েছি, তার মানে তারা যাদের আমরা লিখলাম না, তারা কি তাহলে বন্ধু, তারা তো বন্ধুত্বের লিস্টে পড়ে যাওয়া উচিত, তাই কি না? হুম কিন্তু সেটা হুম কিন্তু হুম। পড়বে না। তাই জন্য আচ্ছা, কিন্তু আমরা প্রেডিকশন যখন করব তখন এই দুটো গ্রুপ, দুটোই দেখবো। হুম, শত্রু যে একটা গ্রুপ, একটাকে আমি আগের দিন বলেছিলাম যে চার্টে যে শত্রু মিত্রটা আমরা করেছি সেটা হচ্ছে এই গ্রহ কাকে শত্রু মনে করে। আমি তোমাকে শত্রু মনে নাই করতে পারি, কিন্তু তুমি তো আমায় শত্রু মনে করছো, তুমি যদি আমায় শত্রু হুম। মনে করো তাহলে আমাদের মধ্যে তো সম্পর্কটা শত্রুতারই দাঁড়ালো, তাই না? আমি কি আচ্ছা। মনে করছি তাই দিয়ে তো ফলাফলটা হবে না, আমি তোমাকে বন্ধু ভাবতেই পারি, তুমি একজনকে বন্ধু ভাবছো কিন্তু সেই ব্যক্তি তোমাকে নিয়ে বিরুদ্ধ মনোভাব পোষণ করছে, তাহলে তাহলে তো আলটিমেটলি যে ফলটা সেই ফলটা তো শুভ হবে না, অশুভই হবে। তাই জন্য যখন হুম দুটো বিধর্মী গ্রুপ, একজনের সৃষ্টি উদ্দেশ্য একজনের ধ্বংস উদ্দেশ্য, তাহলে তাদের দুজনকে জুড়ে দিলে তো ফলাফল কখনোই ভালো হতে পারে না। তার জন্য আমাদের এই গ্রুপটা কিন্তু চারটা আছে, ওটা হচ্ছে পার্টিকুলার, কিন্তু যখন আমরা প্রেডিকশন করব তখন এই গ্রুপটা কিন্তু কখনোই ভুলবো না, এই গ্রুপটা মেনেই আমরা শত্রু মিত্রের সম্পর্কটা স্থাপন করব। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তাহলে বৃহস্পতির পরে শুক্রটা বলবো। সৌমদীপ বলুন, শুক্রটা বলুন। বুধ আর শনি। শনি বলুন। মিত্র মিত্র হচ্ছে বুধ আর শনি। আর অন্যদিকে শত্রু আসবে হচ্ছে রবি আসবে। আহ, শুক্র বলছেন না শনি বলছেন? শুক্র শুক্র। শুক্র বলছেন, আচ্ছা মিত্র বলছেন বুধ আর শনি।
ম্যাম রাহুও তো আর আসবে। বুধ শনি রাহু আর মিত্র, আহ, আপনার শত্রুতে আসবে হচ্ছে বৃহস্পতি, হুম রবি হুম এবং চন্দ্র। হুম এবং কেতু। কেতু। মঙ্গল। কেতুর নামটা মাথায় ছিল না। মঙ্গল। মঙ্গলও শত্রু, ডেফিনেটলি। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ঠিক আছে, এরপরে আর কি বলবো? শনি আছে বাকি, আমাদের রাহু কেতু বলে ফেলুন একজন ঝটপট করে। শনি শত্রু হলো রাহুর মঙ্গল, বৃহস্পতি, রবি, চন্দ্র, কেতু। আচ্ছা, আর আর মিত্র হবে বুধ, শুক্র, রাহু। হ্যাঁ, এই যে শত্রু মিত্রটা আমরা বারবার পড়ছি, প্রতিদিনই আমি একবার করে ধরছি, তার কারণ এই জায়গাটা মানে ক্লিয়ার না হলে না আমরা প্রেডিকশনে একদম পৌঁছতেই পারবো। প্রেডিকশনের প্রথম জায়গাটাই আমাদেরকে দেখতে হবে লগ্ন, লগ্ন লর্ড, এবং তারপরে দুজনের শত্রু মিত্রতার সম্পর্ক। একটা লর্ড মানে একটা আহ রাশি, একটা লগ্ন, একটা লগ্নের মানুষের চার্ট যখন আমি পড়বো, সেই লগ্নের সঙ্গে কারা কারা শত্রুতার সম্পর্কে রয়েছে, কারা কারা মিত্রতার সম্পর্কে রয়েছে, এটা আমাদের প্রথম খুঁজে বার করতে হবে। তারপরে গিয়ে আমরা অন্য জায়গাতে পৌঁছবো। তো এটা কিন্তু প্রত্যেকেরই ক্লিয়ার, একদম জলের মতন। ভাব যখন আমরা পড়বো, ভাবের কারকত্ব, গ্রহের কারকত্ব, রাশির কারকত্ব, আর সঙ্গে এই শত্রু মিত্রতার সম্পর্ক, এইগুলো কিন্তু একদম জলের মতন করেই পরিষ্কার করে ফেলতে হবে, না হলে কিন্তু সঠিক প্রেডিকশন আমরা করতে পারবো না। তার মানে ম্যাডাম আমরা চার্ট না দেখে সৃষ্টিজ্ঞাপক আর একদম ধ্বংসজ্ঞাপকটা একদম দেখবো, একদমই তাহলে বেশি মনে থাকবে। আপনার তাহলে মনে থাকবে বেশি। একদম আপনাকে মনে রাখতে হবে ডিস্ট্রাকটিভ এবং কনস্ট্রাকটিভ, এটাকে আমরা ভুলবোই না। চার্ট ভুলে হুম। যদি ভুলেও যাই, চার্ট আমার একটা দুটোতে মনে পড়ছে না, কিন্তু আমাকে কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ বলার কিন্তু কোনো জায়গা নেই। ওটা আমাদেরকে একদম জায়গা নেই। জলের মতো মনে রাখতে হবে। হুম। আর এটা ম্যাম মনে একটা রাখলে প্রশ্ন সোজা আছে, হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ বলুন। বলছি চার্টে ভাব কোনো ভাবে ধরুন শত্রু আর মিত্র একসাথে আছে, হ্যাঁ, মানে কিভাবে বলবো, একটা গ্রহের শত্রুও আছে, একটা গ্রহের মিত্র হ্যাঁ, আছে, তাই তো? মঙ্গল আর শুক্র ধরুন একসাথে আছে, হ্যাঁ, হ্যাঁ, তো সেক্ষেত্রে ব্যাপারগুলো কিরকম হবে হয়? এবার দেখতে হবে, তখন আমাদের প্রশ্ন আসবে যখনই দেখুন এই যে মঙ্গল এবং শুক্র দুটো গ্রহকে ধরছি। হুম। হুম মঙ্গল এবং শুক্র প্রত্যেকটা লগ্নের, যখন আমরা লগ্ন বিচার করব 12টা রাশি থেকে 12টা লগ্ন বেরোবে, তাই তো? হুম 12টা লগ্নের হ্যাঁ। ক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং বুধ আলাদা আলাদা ভাবের কারক। ঠিক আছে, যদি তার পরবর্তী মানে ম্যাম, শিখবো তখন কি এটা আমাদের ক্লিয়ার হবে, এখনো আমরা শিখিনি। যখন আমরা দেখবো যে বুধ এবং শুক্র তারা যদি ভালো ভাবের কারক হয়ে একসঙ্গে বসে, তখন তারা শত্রু গ্রহ হওয়া সত্ত্বেও ভালো ফল দেবে। কিন্তু যদি দুটো গ্রহ খারাপ, মানে খারাপ ভাবের কারক হয় এবং তারা শত্রু গ্রহ, তারা কিন্তু ভীষণ খারাপ ফল দেবে। ঠিক আছে, বলতে পারলাম? ঠিক আছে। হুম। হুম হ্যাঁ, কে একটা প্রশ্ন করছিলেন, করে নিয়ে আমরা আজকে নতুন পড়ায় চলে যাব, বলুন। ম্যাম হুম চন্দ্রের ক্ষেত্রে বুধ তো মানে মিত্র হচ্ছে, হুম অন্য অন্য গ্রুপে থেকেও মিত্র হচ্ছে। হ্যাঁ, দেখুন ওই তার যে মানে চন্দ্রের কোনো শত্রু নেই। চন্দ্রের নয়, মূলত বুধের কোনো শত্রু নেই। বুধ হচ্ছে যখন ও যে থালার তখন তার মতন। বুধ বাচ্চা তো, আচ্ছা। দেখবেন আপনার পাশের বাড়ির সঙ্গে আপনার গন্ডগোল হয়েছে, আপনি বুঝছেন ও আপনার শত্রু, কিন্তু আপনার বাচ্চা কিন্তু বুঝছে না, সে কিন্তু দৌড়ে আচ্ছা। সেখানে খেলতে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই স্বভাবটা হচ্ছে বুধের, ও কাউকেই শত্রু মনে করে না, ও সবার সঙ্গে মিশতে চলে যায়, ও যখন যার সঙ্গে থাকে তখন তাকে আপন মনে করে, তার ম্যাম মধ্যে একটা প্রশ্ন আছে। হুম, আপনি বলুন তারপর বলছি। হ্যাঁ বলুন। ম্যাম দুটো বুধ তো আছে, কন্যার বুধ আর মিথুনের বুধ দুজনেই তো ওটা তো দুরকম আপনি আমরা যখন বলেছিলেন। ওটা আমরা হ্যাঁ। যখন হচ্ছে লগ্ন বিচার করব, রাশি বিচার করব। হুম। মিথুন রাশির মানুষের কারকত্ব একরকম, মিথুন রাশির মালিক তো বুধ, আবার ওদিকে হ্যাঁ। কন্যা রাশির মালিকও বুধ, মানে অধিপতি গ্রহ। হুম। কিন্তু মিথুন রাশির মানুষের বুধ, বলতে আমরা জানবো যে বুদ্ধির কারক, বুদ্ধিদীপ্ত, তার মধ্যে অনেক জ্ঞান থাকবে, মানে বুদ্ধি থাকবে। কিন্তু মিথুনের যে বুধ আর কন্যার যে বুধ, এই দুটো বুধের মধ্যে পার্থক্য আছে, সেটা অন্য ক্ষেত্রে নয় কিন্তু। যখন লগ্ন কিংবা রাশির বিচার করব, সেই সময় মিথুনের বুধ সে হচ্ছে বালক, আর কন্যার বুধ সে হচ্ছে ম্যাচিওর। সেটা হচ্ছে লগ্ন আচ্ছা। এবং রাশির ক্ষেত্রে, আদার ক্ষেত্রে নয়, কিন্তু আদার ক্ষেত্রে বুধ আর কোনো ঘরের ক্ষেত্রেই না? না না না,
আর একই রেজাল্ট দেবে। শুধুমাত্র রাশি এবং লগ্ন সাপেক্ষে যখন বিচার হবে, তখন মিথুনের বুধ একরকম ফল দেবে আর কন্যার বুধ একরকম ফল দেবে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। বেশ, এবার আমরা আজকের পড়ায় চলে যাই। আজ আমরা যেটা লিখবো সেটা প্রথমেই লিখবো কারকত্ব কাকে বলে। এই যে আমরা এতক্ষণ ধরে কারকত্ব কথাটা শুনলাম, কিন্তু এই কারকত্ব মানেটা কি? তাহলে কারকত্বের সংজ্ঞাটা আমরা প্রথমে লিখে নেব। যে লিখুন কারকত্বের সংজ্ঞা। কোনো গ্রহ বা কোনো রাশি যে যে পদার্থকে বা শক্তিকে নির্দেশ করে, কোনো গ্রহ বা কোনো রাশি যে যে পদার্থকে বা শক্তিকে নির্দেশ করে, সেই সেই পদার্থগুলি বা সেই সেই শক্তিগুলো হচ্ছে ওই গ্রহ বা ওই রাশির কারকত্ব। আবার বলছি, কোনো গ্রহ বা কোনো রাশি যে যে পদার্থগুলিকে বা যে যে শক্তিগুলোকে নির্দেশ করে, সেই সেই পদার্থ সেই সেই গ্রহের বা রাশির কারকত্ব। শক্তি বলতে? বলছি, এনার্জি। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা করে এনার্জি থাকে। ধরুন আপনার মধ্যে, আপনি একজন আধ্যাত্মিক মানুষ, আপনি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে চলেছেন, এই আধ্যাত্মিকতার পিছনেও একটা এনার্জি কাজ করে। আবার আপনি কোদাল কুপিয়ে কিছু একটা কাজ করতে চলেছেন, এই কর্মটার পিছনেও একটা এনার্জি কাজ করে। এই যে দুটো আলাদা করে এনার্জি বললাম, মূলত এক কথায় এনার্জির কারক গ্রহ হচ্ছে কে? এনার্জির কারক গ্রহ জানা আছে? এনার্জির কারক গ্রহ হচ্ছে মঙ্গল, রবি। মূলত মঙ্গল। কিন্তু মঙ্গল। এই যে দুটো ক্ষেত্রে দুটো আলাদা এনার্জি কাজ করছে, এই যে দুটো এনার্জি যখন আমরা কায়িক পরিশ্রম করছি তখন যে এনার্জি, সেই এনার্জিটার কারকত্ব হচ্ছে মঙ্গলের দেওয়া। কিন্তু যখন আমি আধ্যাত্মিকতার সঙ্গে এগোচ্ছি, নিজেকে লিঙ্ক করছি, তখন যে এনার্জি সেটা কিন্তু দেবে হচ্ছে কেতু। এই যে দুটো আলাদা শক্তিকে নির্দেশ করলো দুটো গ্রহ, প্রত্যেকটা কাজ আমাদের জীবনে, যা কিছু সকালবেলায় ঘুম থেকে উঠছেন আর রাতে বেলায় ঘুমোতে যাচ্ছেন, এই যে টোটাল জীবনটা আমাদের একটা দিনশৈলী, প্রত্যেকটা কাজ, একেবারেই প্রত্যেকটা কাজ আপনার কোনো না কোনো গ্রহের দ্বারা নির্দেশিত। একেবারেই, মানে যদি সুন্দর করে একটুখানি ভাবতে শুরু করি, যখন আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে আপনি ফ্রেশ হচ্ছেন, একদম ফার্স্ট টাইম আমরা কি করি? চোখ মুখ ধুয়ে ব্রাশ করি, ইত্যাদি করি। এই যে ক্লিন আপ, এই এটা হচ্ছে শুক্রের কারকত্ব, আমরা নিজেদেরকে ফ্রেশ করছি। তারপর আমরা আরেকটু গভীরে যাচ্ছি, অর্থাৎ আমরা ওয়াশরুমে যাচ্ছি, ওখানে গিয়ে আমাদের আর এক ধরনের ক্লিনিং হচ্ছে। আমাদের ভিতরে যা কিছু বর্জ্য পদার্থ আছে, যেগুলো আমরা বার করে দিতে চাইছি, সেগুলো বার করে দিচ্ছি, এই একটা ক্লিনিং। এক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে মঙ্গলের ক্লিনিং। তারপর আমরা বেরিয়ে এলাম, এবার কিছু আমরা ব্রেকফাস্ট করব, রান্না বান্না করব। তো এই ব্রেকফাস্ট যখন করছি তখন আমাদের কি করতে হচ্ছে? আগুন জ্বালাতে হচ্ছে, কিছু খাবার তৈরি করতে হচ্ছে। আগুন যখন আমরা জ্বালাচ্ছি, এই আগুন যারা হচ্ছে ধরুন গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, এই গ্যাস সিলিন্ডারের মধ্যেকার যে গ্যাস থাকে, সে কিন্তু আবার শনি। এই গ্যাস যখন আগুনে ডাইভার্ট হচ্ছে, সেইটার কারক হচ্ছে, সেই এনার্জির কারক হচ্ছে মঙ্গল। এবার আমরা একটা খাবার, ধরুন একটা ব্রেড বাটার খাবো, ব্রেডটাকে আমরা তৈরি করছি, ব্রেড, এই ব্রেড বা রুটি, এই ধরনের খাবার, এই খাবারটার কারকত্ব আবার চন্দ্রের। আমরা কাউকে খাওয়াচ্ছি, আমার বাড়ির লোকজনকে আমরা খেতে দিচ্ছি, এই খাবারটা খাওয়ানো, তারও কারকত্ব চন্দ্র। কাজে চলে যাব, রেডি হব, এইবার এবার চলে আসলো সময়ের তারা, আপনি টাইম টু টাইম বাস ধরবেন, ট্রেন ধরবেন, অফিস পৌঁছবেন, এই যে সময়ের জ্ঞান, চলে আসলো শনি। সেখানে গিয়ে পেলেন আপনি বস, বস আপনার উপর হম্বিতম্বি করছে, বাড়িতে যাওয়ার সময় মা বলে গেল বাবা সাবধানে যাস, তিনি হচ্ছেন আপনার চন্দ্র। বাবা বলল দেখি যাওয়ার সময় ইলেকট্রিক বিলটা জমা দিয়ে যাস, উনি হচ্ছেন আপনার রবি। স্ত্রী বলল ঠিকঠাক করে খেয়ে নিও, সে হচ্ছে আপনার শুক্র। অফিসে গিয়ে ঝাড় খাচ্ছেন, তিনি আপনার বস।
আপনার মন খারাপ হয়ে গেল, ডিপ্রেশনে চলে গেলেন, তার কারকত্ব চন্দ্র। এবার গিয়ে মনে হলো ধুর ভাল লাগছে না, তো মন ভালো লাগছে না, একটুখানি মোবাইলে গেম খেলি, চলে আসলো আপনার রাহু। তারপরে মনে হলো কি হবে, জগতের সবই তো মিথ্যা, একটু ভগবানের নাম করি, কেতু। এই যাবতীয় যা যা আমাদের জীবনে কাজ আছে, প্রত্যেকটা কাজ, মানে আপনি যখন কারকত্বগুলো শিখে নেবেন, এরকম প্রত্যেকটা কাজের সঙ্গে আপনি কিন্তু প্রত্যেকটা গ্রহকে লিংক করতে পারবেন। এবং তাই মানে ঘরের চারদিকে যা কিছু আমাদের আছে, আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস কোনো না কোনো গ্রহ দ্বারা নির্দেশিত। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা গ্রহ আলাদা আলাদা করে সিগনিফাই করছে। এই জিনিসগুলোকে চেনা, যে এই গ্রহটা মানেই হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ আমাদের এই গ্রহের সিগনিফিকেশন। আমি আগের দিন বলেছিলাম, এই যে আমরা অনলাইন ক্লাস করছি, আমি এই প্রশ্নটা, এইটার উত্তরটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। কারণ কারকত্ব জিনিসটা না খুব ইন্টারেস্টিং জিনিস। এটা পড়ে মুখস্থ রাখার জিনিস না, এটা কানেক্ট করার জিনিস। আমরা এই অনলাইন ক্লাস করছি, আমি বলছি আপনারা শুনছেন, আমি বলছি আপনারা শিখছেন, এইটুকু কারকত্ব নতুন যারা শিখছো, পুরনো যারা জেনে আছেন তাদের থেকে চাইবো না। এইটুকু কাদের কারকত্বের মধ্যে যাচ্ছে, আমি বলছি আপনারা শিখছেন, এই দুটো কারকত্ব। রাহু ম্যাডাম। আপনি আপনি বৃহস্পতি হিসাবে দেখতে গেলে গুরু। বৃহস্পতি। বৃহস্পতি। অনলাইনে শিখছে রাহু এটা। আচ্ছা, রাহু ম্যাডাম। বৃহস্পতি, আর আপনারা শিখছেন, সেক্ষেত্রে আপনারা কে হলেন? বুধ। বুধ শিষ্য। বুধ। বুধ। আচ্ছা, আমরা কোন মাধ্যমে শিখছি? আমরা শিখছি, প্রত্যেকের হাতে একটা ল্যাপটপ বা একটা ফোন আছে, তাই তো? হুম, হুম। এই ল্যাপটপ এবং ফোন, এই দুটো জিনিসকে কে সিগনিফাই করছে? এই কারক রাহু। রাহু ম্যাডাম। রাহু। রাহু, এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে এই সফটওয়্যার চলছে একটা, তাই তো? এই সফটওয়্যারের মধ্যে কিছু সূক্ষ্ম কাজ করা হয়েছে, এই যে সফটওয়্যার গুলো, এই সফটওয়্যারটা কারকত্ব কার? মঙ্গল। শুক্র। শুক্রের। শুক্র। কিন্তু এই যে আমার ল্যাপটপটা বা ফোন, শুক্র কিভাবে? যে কোনো সফটওয়্যারের সূক্ষ্ম কাজগুলো শুক্র নির্দেশ করে। হুম। আচ্ছা, আর যখন আমরা আহ, এই যে আমার ল্যাপটপটা চলছে কারেন্টে, ইলেকট্রিসিটিতে, এবং আপনাদের ফোন চলছে ব্যাটারিতে, রিজার্ভ হয়ে যাওয়া শক্তি, এই যে এনার্জি, এই এনার্জির কারককে? রাহু মঙ্গল। ম্যাম। না, এটা মঙ্গল। 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 তাহলে মঙ্গল। এই যে এইটুকুনি কাজ, আমরা দেখুন 1 মিনিটের যে আলোচনাটা করলাম, প্রত্যেকটা গ্রহ দ্বারা এবং কারো পড়তে পড়তে, কেউ পড়তে পড়তে চা খাচ্ছে, এই যে চা খাচ্ছে, এই চা খাওয়াটার কারক গ্রহ কার? চন্দ্র। খাচ্ছে চন্দ্র। চন্দ্র খাচ্ছে, চন্দ্র কিন্তু খাচ্ছে কি? চা খাচ্ছে। এই চাটা কি? নেশার, এক ধরনের নেশার বস্তু, তাই তো? রাহু। এটা রাহু। কি? রাহু। রাহু। তাহলে চন্দ্র রাহু পড়তে পড়তে যে মানুষটা চা খাচ্ছে, তার আজকে পড়ায় মন নেই, থাকবে না। তার প্রথমেই চন্দ্র রাহু দ্বারা কানেক্টেড হয়ে গেল। খাচ্ছিলেন চা, ম্যাম, পড়তে পড়তে জল খেলে কি হবে? চন্দ্র চন্দ্র। পড়তে পড়তে জল খাবেন। এই যে আমি 14 বার করে জল খাই, যখনই আমিও দেখুন খাচ্ছি, আমি তো জল ওই জন্য খাই, জিজ্ঞেস আমার করলাম। চন্দ্র এনার্জাইজড হয়, অর্থাৎ আমার মনোসংযোগ বাড়ে। আপনারাও খাবেন। ও আচ্ছা। ম্যাম, আগুনের কারকত্ব কি বললেন? মঙ্গল। মঙ্গল। তো আমরা বিষয়বস্তুগুলো এভাবেই ভাববো, যখনই যে কাজটা করব, আমাদের যখন এই প্রত্যেকটা সিগনিফিকেশন গুলো আলাদা আলাদা ভাবে জানা হয়ে যাবে, আমাদের আলাদা করে না রেমিডি ভাবতে হবে না। রেমিডি হয়ে যাবে যে আমি এখন পড়তে বসবো। শুয়ে শুয়ে পড়ে অনেকেই, দেখবেন আমরা শুয়ে শুয়ে পড়ি, এই ম্যাডাম পড়ছে, ম্যাডাম তো আমায় দেখতে পাচ্ছে না, ভিডিওটা অফ করে দিই, আমি শুয়ে পড়ি। শুয়ে পড়লেন কোথায়? শুয়ে পড়লেন বিছানায়। বিছানাটা কে? বিছানাটা হচ্ছে শুক্র। পড়ার কারক গ্রহ কে? পড়ছি আমরা, বুধ। জ্ঞানপ্রাপ্ত হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি। একটু আগে বৃহস্পতি। বৃহস্পতির সঙ্গে শুক্রের সম্পর্ক কি? শত্রুতার। তাহলে বৃহস্পতি আর শুক্র যখনই কানেক্টেড হয়ে যাচ্ছে, আপনার পড়াশোনা চলে যাবে লাটে, কারণ শোবেন আর আপনাকে আহ, মানে অলসতায় পেয়ে বসবে। বাজে শনি, অলসতার কারক হচ্ছে শনির নেগেটিভ শনি। এফেক্ট। সে কি করবে? এসে ওই পড়াশোনায় মনোসংযোগে বাধা দেবে। মনোসংযোগের কারণ কে? চন্দ্র। চন্দ্রের শত্রুকে শনি। হয়ে গেল পড়া একদম ঘাটা। এই রকম ভাবে প্রত্যেকটা কাজের সঙ্গে আপনি প্রত্যেকটা গ্রহকে খুঁজে পাবেন, এবং এই প্রত্যেকটা গ্রহের যারা যারা কিনা শত্রু গ্রহ আছে, তাদের যে কাজগুলো আছে, সেই কাজগুলোকে আমরা যখন আলাদা করে বার করে নিতে পারবো, যে এই কাজগুলো মানে তো এই গ্রহগুলোর কাজ, অর্থাৎ এই গ্রহের এই কাজগুলো এই গ্রহের, এবং এই গ্রহের কাজগুলো এইগুলো, দুজনকে যদি আমরা মিক্স আপ করি, ফল কখনোই ভালো আসবে না। বোঝা গেল? হ্যাঁ ম্যাডাম। মজাদার না বিষয়টা বেশ?
হ্যাঁ, বেশ মজার। ঠিক। তাহলে এবার আমরা লিখবো কারকত্ব কত প্রকার। কারকত্ব আমরা 3 প্রকারে ভাগ করব। সেই কারকত্বগুলো কি কি? গ্রহের কারকত্ব, রাশির কারকত্ব এবং ভাবের কারকত্ব। ম্যাম ভাব মানে ঘরগুলো? হ্যাঁ, মানে যখন আমরা 12টা ঘর যে পাচ্ছি, এই হ্যাঁ 12টা ঘরের 12টা রাশি পেয়েছি আমরা, আলাদা আলাদা নাম। যখন এই কোনো একটা মানে কোনো একটা রাশি লগ্ন হয়ে যাবে, তখন সেই রাশিটা হয়ে যাবে তার লগ্ন ভাব। তখন বাকি যে 11টা ভাব রাশি থাকবে সেগুলো। ম্যাডাম আরেকবার একটু বলবেন 3টে ভাব। হ্যাঁ, প্রথমে লিখুন গ্রহের কারকত্ব, রাশির কারকত্ব এবং ভাবের কারকত্ব। আমরা যখন প্রেডিকশন করব, মূলত এই 3টে জিনিসের কারকত্বকে মাথায় রেখেই আমাদের প্রেডিকশন করতে হবে। একটা হচ্ছে গ্রহ, কোন গ্রহগুলো, আমরা বলি না যে আমার 12 নম্বর ভাবে অমুক গ্রহ বসে আছে, বলি তো? তাহলে এই 12 নম্বর ভাবের কিছু আলাদা আলাদা কারকত্ব থাকে, এবং ওই ভাবের মধ্যে যে গ্রহটি এসে বসলো সেই গ্রহের কিছু আলাদা কারকত্ব থাকে। এবার ওই যে 12 নম্বর ভাব, সেই ভাবটা কোনো না কোনো রাশি আছে, সেই রাশিরও কিছু নির্দিষ্ট কারকত্ব থাকে। এই 3টে যে কারকত্ব, আমরা রাশির কারকত্ব এখনো আমাদেরকে মনে হয় পড়ানো হয়নি, তাই তো? রাশি কারকত্ব, না না না। না না না, এখনো রাশি পড়ানো। কারকত্ব আমি পড়িয়ে দেবো। বা তো সেই রাশির কারকত্ব, এই গ্রহের কারকত্ব গুলো হলে আপনারা আমাকে একটু মনে করে দেবেন, রাশির কারকত্বটা আমি পড়িয়ে দেবো। তো রাশির কারকত্ব, গ্রহের কারকত্ব এবং ভাবের কারকত্ব। কারকত্ব মানে কি? যে নির্দেশ করে যে এই বিষয়বস্তুগুলো, এই গ্রহ, এই ভাবটা এই জিনিসপত্রগুলোকে নির্দেশ করে, এবং এই রাশিটা এই জিনিসগুলোকে নির্দেশ করে। এই 3টে জিনিসকে একসাথে বানালেই জীবনটা আচার হয়ে যাবে। তখন গিয়ে এটা আমের আচার না এটা কুলের আচার, মুখে দিলেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তো এই 3টে হলো। এবার আমরা প্রথমে লিখব, সেটা হচ্ছে কালপুরুষের 5 নম্বর ঘরের মালিক কে? সে রবি। রবি। এই রবির কারকত্ব সম্পর্কে লিখবো, এটা হচ্ছে ফার্স্ট। এখানে আপনারা লিখবেন, এখন আপনাদের কাজ হচ্ছে শুধুই লেখা, আর কিছু না। সুন্দরভাবে নিজের নিজের খাতায় লিখুন। প্রথমে একটু বলে নিই, সেটা হচ্ছে রবি হচ্ছে কালপুরুষের 5ম ঘরের মালিক। তো কল্পনা করা হয়েছে যে নীল আকাশে ভগবান বিষ্ণু শায়িত আছেন, এবং তার যে নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, বা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। এই ব্রহ্মার 4টি মাথা এখন বর্তমানে, আগে 5টি ছিল, কি একটা কারণে একটা মাথা কাটা যায়, যাই হোক সেটা আমার এখন মনে পড়ছে না। তো এই 4টি যে মাথা, অগ্নি পৃথ্বী বায়ু জল, এই 4টিকে সিগনিফাই করে। এই যে ব্রহ্মাণ্ড বা এই যে জগৎ, এই জগৎ সৃষ্টির কারক হচ্ছে রবি। সৌরজগতে যে 9টি প্ল্যানেটকে নিয়ে আমরা কাজ করছি, এই 9টি প্ল্যানেটের জনক বা পিতা হচ্ছে রবি। রবিকেই সমস্ত সৃষ্টির স্রষ্টা হিসাবে ধরা হয়। এবং এই ব্রহ্মাণ্ডটা সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে, আমরা জানি। সূর্য বা রবি, সে কোনো কঠিন ধাতব কঠিন আকৃতির গোলক নয়, এটাও আমরা জানি। যে রবি হচ্ছে গ্যাসীয় স্তর, মূলত হিলিয়াম দ্বারা সৃষ্ট। এবার এই যে রবি, তার তাপ এবং তার আলোতেই বাকি যে 9টা গ্রহ আছে, 9টার মধ্যে আমরা 7টাকেই ধরবো, বা 9টা হিসাবেই ধরছি আমরা, তারা হচ্ছে প্রসিত হয়, অর্থাৎ তারা পুষ্ট হয়। প্রত্যেকটা রবির যে 7খানা আলো আছে বা রশ্মি আছে, এই প্রত্যেকটা রশ্মির দ্বারা প্রত্যেকটা গ্রহ, আলাদা আলাদা রশ্মির দ্বারা আলাদা আলাদা গ্রহ প্রসিত হয় বা পুষ্ট হয়। সেটা আমরা যখন প্রত্যেকটা গ্রহ সম্পর্কে পড়ব, সেই আহ প্রত্যেকটা গ্রহ যখন আমরা কারকত্ব পড়বো, তখন আমরা জেনে যাব। এবং এই যে আহ সূর্য, তার 7খানা আলাদা আলাদা রশ্মি, সেই 7খানা আলাদা রশ্মির নাম একটু লিখে নিন। আলাদা রশ্মির নাম, সেগুলো হচ্ছে সুষুম্না,
প্রথম হচ্ছে সুষুম্না, এটা স্পেলিংটা একটু বলবেন? দন্তস্বয় রস্যু, দন্তস্বয় রস্যু, পেট কাটা স্বয় ম, ময় আকার, সুষুম্না। আপনারা এখন লিখুন, আমি গ্রুপে লিখে দেবো, হ্যাঁ? এই বানান করে বলতে গেলে আমার অনেকটা সময় নষ্ট হবে। আপনারা যেটুকু যা লিখছেন লিখুন, আমি গ্রুপে আপনাদের বানানটা বলে দেবো। প্রথম হচ্ছে সুষুম্না, দ্বিতীয় হচ্ছে সংযদ, সংযদ, জদ না ক যদ না ক? ম্যাম? যদ, অন্তর্য আর দ। তারপরে হচ্ছে বসু, 3 নম্বরে হচ্ছে বসু। তারপর হচ্ছে বিশ্বকর্মা। তারপরে হচ্ছে আরবা বসু, কি বললেন? আরবা বসু, আ বয় বয় রেপ আকার, ব দন্তস্বর রস্যুকার, আরবা বসু। এরপর লিখুন বিশ্বশ্রবা, বিশ্বশ্রবা, বিশ্ব তালবস্যয় রফলা বয়াকার। এবং শেষে লিখবেন স্বর, দন্তস্বয় বফলা র, স্বর। এ কটা লিখলেন। সৌম্যজিৎ বাবু একটু বলুন তো কি কি লিখেছেন? সুষুম্না রশ্মি, সংযত, হুম বসু রশ্মি, বিশ্বকর্মা রশ্মি, হুম আরবা বসু, হুম বিশ্বশ্রবা এবং হুম স্বর। আপনারা ওই সেটাই লিখেছেন তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। হ্যাঁ। এই যে 7টা রশ্মি আমরা ছোটবেলায় পড়েছিলাম, বেনিয়া সহকলা, প্রত্যেকটা রশ্মির আলাদা আলাদা করে রং হয়। তো এই হুম 7টা রশ্মিকেই আমরা দেখেছি যে আপনারা যাদের যাদের কাছে সূর্যদেবের ছবি আছে তারা দেখবেন যে সূর্যদেব একটা রথে করে সাওয়ার আছে, 7টা ঘোড়া। রথে চড়ছেন, এবং সেই রথটার সামনে 7খানা ঘোড়া। দেখেছেন তো? এই যে 7খানা ঘোড়া, এই 7টা ঘোড়াকেই এই 7টা রশ্মির সিগনিফিকেন্ট ধরা হয়। এই প্রত্যেকটা রশ্মি এই প্রত্যেকটা ঘোড়াকে নির্দেশ করে। এবং এই যে প্রত্যেকটা রশ্মি, এই এক একটা রশ্মির দ্বারাই এক একটা গ্রহ হচ্ছে আলোকিত হয় বা পুষ্ট হয়। এই এক একটা রশ্মির দ্বারাই, প্রত্যেকটা মানে সূর্যের সামগ্রিক ভাবে নয় কিন্তু। হুম। তো এই যে 7টা রশ্মি, এবং 7টা রশ্মির দ্বারা 7টা গ্রহ পোষিত হয়। আর তারপরে বলা হয়েছে যে সূর্য মূলত জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে বলা হয়েছে পিতার কারক, আত্মার কারক। জগতে যত রকম জীব সৃষ্টি হয়েছে, যত রকম আত্মা, তার কারক গ্রহ হচ্ছে সূর্যকে ধরা হয়। সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 9,30,00,000 মাইল। এগুলো লিখে রাখুন, যদিও এগুলো কারকত্বের বিষয় নয়, তবুও কারকত্বের আগে সূর্য সম্পর্কে একটু জানার জন্য আমরা এগুলো আলোচনা করব। যে সূর্যকে এতটাই বড় ধরা হয়েছে, যতগুলো গ্রহ আছে তাদেরকে, তাদের সমন্বয়ে যে আয়তন হয়, সেই আয়তনেরও 750 গুণ বড় হচ্ছে সূর্য। সূর্য, সূর্যকে বলা হয়েছে, যেহেতু বললাম যে সূর্য হচ্ছে সকল জীব বা সকল আত্মার সৃষ্টির কারক, সেই জন্য কালপুরুষের যে পঞ্চম ঘর, তাকে কিন্তু কালপুরুষের হৃদয় বলে আখ্যায়িত করা হয়। কালপুরুষের যে পঞ্চম ঘর সিংহ রাশি, এটি হচ্ছে কালপুরুষের হৃদয়। এই যে পঞ্চম রাশিটাকে কালপুরুষের হৃদয় বলা হয়। ফলিত জ্যোতিষে রবির ভূমিকা অপরিসীম। যদি কোনো চার্টে রবি বলবান থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনী শক্তি, মূলত আয়ু, আমরা ধরবো যে সেই ব্যক্তির আয়ু এবং জীবনী শক্তি দুটোই ভালো। কিন্তু যদি কারো চার্টে রবি হচ্ছে খারাপ অবস্থায় থাকে, দুর্বল থাকে, সেই ক্ষেত্রে ওই মানুষটার জীবনী শক্তি কিন্তু কম হবে। জীবনী শক্তি তুলনামূলকভাবে
যার রবি ভালো তার তুলনায় কিন্তু তার জীবনী শক্তিটা কম হবে, বা তার আয়ুর ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যে রবি বিনষ্ট হয়েছে, রবি কোনো রকম ভাবে ড্যামেজ হয়ে গেছে পুরোপুরি ভাবে, তখন আচ্ছা এই ড্যামেজ কি, কিভাবে রবি বলবান হয়, কিভাবে রবি পীড়িত হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে জানবো। আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর এখন মাথায় অতটা চাপ নেওয়ার দরকার নেই, এগুলো শুধু এখন লিখে রাখুন। আমরা দিন দিনে যখনই ক্লাস আস্তে আস্তে এগোবো, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। হুম। তো এইভাবে যখন কোনো চার্টে রবি হচ্ছে পুরোপুরি ভাবে বিনষ্ট হয়ে যায়, পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, তখন সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আয়ু যেটা আমরা বিচার করি, সেই আয়ু কিন্তু দেখতে পাওয়া যায় যে সে আয়ুটা কিন্তু কম হয় বা একেবারেই আয়ুর জায়গাটা ডিস্টার্ব থাকে। হুম। আর হচ্ছে রবি যদি কোনো রকম কোনো ব্যক্তির ক্ষেত্রে রবি শুভ হয়, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে তার যে বাবা, তার মানে কোনো বাচ্চার চার্টে যদি রবি শুভ থাকে, বাচ্চার জন্মগ্রহণের পরে পিতার ক্ষেত্রে সেটা কিন্তু শুভ হয়। কিন্তু যদি কোনো বাচ্চাটে কোনো রকম ভাবে সূর্য খারাপ থাকে, তখন বাচ্চার জন্মগ্রহণের পরে সেটি তার বাবার জন্য ক্ষতির ইন্ডিকেট করে। মানে আমরা একটু আগেই জানলাম যে রবি মানে হচ্ছে আমরা পিতার কারক ধরি। আপনার যে পিতা, সেই পিতা, প্রত্যেকের আমাদের যে বাবা, সেই বাবার কারকত্ব গ্রহ হিসাবে কিন্তু রবি। হুম। ভাব হিসাবে আলাদা, কিন্তু গ্রহ নির্দেশ করবে আমাদের প্রত্যেকের বাবার কারকত্ব হচ্ছে রবি। এবং যখন জন্মচার্টে কারোর রবি খারাপ হয়ে যাবে, তখন কিন্তু তার জন্মগ্রহণের পর তার বাবার জন্য কিন্তু সেটা অশুভ, এটা ইন্ডিকেট করবে। এবার আমরা লিখে নেব এইবার যে পার্টগুলো, সেগুলো আমরা একটু সুন্দর করে লিখবো। সেই রবি আমাদের শরীরের মধ্যে কোন কোন জায়গাগুলোকে নির্দেশ করে, শরীরে রবি লিখে নিন। জীবনী শক্তি, দেহের আভ্যন্তরীণ শক্তি, হৃৎপিণ্ডের কার্যকারিতা, জীবনী ম্যাম, শক্তি দেহের আভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝাচ্ছে? দেহের আভ্যন্তরীণ শক্তি বলতে আপনি ওটাকে অ্যান্টিবডি বলতে পারেন, আচ্ছা। রোগ প্রতিরোধক আচ্ছা। ক্ষমতা। জীবনী শক্তি, দেহের আভ্যন্তরীণ শক্তি, আর হৃৎপিণ্ডের কার্যকারিতা, রক্তবাহী শিরা এবং উপশিরা। মানে যখনই দেখবেন যে এই যে হার্টের ব্লকেজ গুলো চলে আসে, হুম, তারপরে আহ, ওটা কি বলে, ওই রোগটার নাম কি সৌম্যজিৎ, ওই যাদের রক্তের মধ্যে ফ্যাট জমে গিয়ে রোগটা কি হয়, যাই হোক। কোলেস্টেরল। তো ফ্যাটি অ্যাসিড পাচ্ছে হ্যাঁ, তো। কোলেস্টেরল জন্মায়। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি কোলেস্ট্রল। এই যখন কোলেস্ট্রলটা ট্রাইগ্লিসারিড। হয়, তখন তো ওই যে রক্তবাহী যে শিরা উপশিরাগুলো, তার গায়ে তো ফ্যাটটা জমে যায়, ফলে রক্তর যে প্রবাহ সেটা হচ্ছে বাধাপ্রাপ্ত হয়। এই ধরনের যে রোগগুলো, সেগুলো কিন্তু এই রবির, মানে যখনই আমাদের হৃৎপিণ্ড অর্থাৎ হার্টের যে রোগগুলো চলে আসবে, এই হার্টের রোগ কিন্তু মূলত সিগনিফাই করে হচ্ছে রবি। যখন রবির কোন রকম, ধরুন আপনি যখন কখনো চার্টে গিয়ে দেখবেন যে একজন মানুষের হার্টের সমস্যা শুরু হয়েছে, তখন গিয়ে দেখবেন যে দশা অন্তর্দশাতে রবি কোনো রকম ভাবে খারাপ ভাবে কারণ খারাপ সময় তার যাচ্ছে, খারাপ দশা অন্তর্দশার মধ্যে দিয়ে রবি কোনো রকম ভাবে যুক্ত হয়েছে সেই সময়, বা রবি কোনো খারাপ ভাবের কারক, তখন গিয়ে কিন্তু এই মানুষগুলোর মধ্যে এই ধরনের রোগের টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। মানে হার্ট অ্যাটাক, তারপরে এই ধরনের রক্তবাহী শিরা উপশিরার সমস্যা ইত্যাদিগুলো কিন্তু রবি নির্দেশ করে। চোখের দৃষ্টি, পাওয়ার, পাওয়ার আপ ডাউনও কিন্তু রবির দ্বারা নির্ধারিত। এছাড়া টাইফয়েড রোগ হয়, এখন যদিও অনেকটা কমে গেছে, আগে টাইফয়েড রোগের খুব প্রাদুর্যতা ছিল। এই টাইফয়েড রোগটাও রবির দ্বারাই হয়। সানস্ট্রোক, মানে এই রোগটা শুনলেই তো বোঝা যায় যে এখানে হচ্ছে রবির ভীষণ ভাবে আর কি একদম
রোদ্দুরে গেলে যাদের সমস্যা হয়, মাইগ্রেন প্রবলেম, এই ধরনের রোগ যেগুলো আছে সেইগুলোও কিন্তু রবির দ্বারা নির্দেশিত। ম্যাম, হার্ট অ্যাটাক তো জেনেটিকও হয়, হ্যাঁ, বা ওটা তো হার্টের অন্য প্রবলেম তো। প্রসঙ্গ, আমরা কি পড়ছি এটা আচ্ছা। বুঝবেন। এই যে জেনেটিক কথাটা, হ্যাঁ, জেনেটিক কথাটা হলো আপনি একটা নির্দিষ্ট পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই তো? আপনার হ্যাঁ। বাবা কাকা জেঠুর যেটা থাকতে পারতো সেটা আপনার মধ্যেও থাকতে পারে, এই হচ্ছে বিষয়। হুম। তো আপনি ওই পরিবারে জন্মগ্রহণ করলেন কেন? ধরুন আপনাদের বাড়ির পূর্ববর্তী মানুষদের সুগারের সমস্যা আছে, তো তাদের সুগার ছিল বলে আপনার মধ্যে সুগার আসতে পারতো, তাই তো? আসতে পারে, এটা আমরা ধরে রেখেছি হুম যে হুম। জেনেটিক। তো আপনি এই বাড়ির এই জিনটা পেলেন কেন? তার তো একটা উত্তর আছে। তার কারণ আমরা প্রারব্ধ পড়েছি, প্রথম ক্লাসগুলোতে ছিলেন আপনি। হ্যাঁ ম্যাম। তাহলে আমরা প্রারব্ধ জেনেছি যে আমি, ওই তো পল্লবী প্রশ্ন করছো কি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো তোমাকে দিয়েই আমি উদাহরণ দিয়েছিলাম যে পল্লবী সেন হলো কেন, পল্লবী রায় হতে পারতো। তো সেরকম তুমি যে জিনটা পেয়েছো, এটা পাবে কেন? তুমি এই বাবা মার সন্তান হয়েছো কেন? শাস্ত্র বলছে, শাস্ত্রে আছে, আমরা যে এই জন্মে যে মানুষগুলো আছি না, আমাদের পরিবার, দেখো পৃথিবীতে অলমোস্ট এখন প্লাস মাইনাস 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষের মধ্যে তোমার পরিবার, এখন যারা জীবিত আছেন, এখন তো পরিবারগুলো অনেক ছোট হয়ে গেছে, তাহলে তোমার মামার বাড়ি এবং তোমার বাবার বাড়ি যদি হিসেব করে দেখো, তাহলে একদম ভীষণ যে আগের মতন বা 200-300 মানুষ তো নেই, 40-50 জন এসে ঠেকেছে তোমার আত্মীয় স্বজন। তা এই যে 40-50 জন মানুষ, 700 কোটি মানুষের মধ্যে 40-50 জন মানুষ তোমার আপন হলো, তারা কোনো না কোনো রকম ভাবে তোমার আত্মীয় স্বজন। কেন হয়েছে? এই কেনর প্রশ্নের উত্তর হচ্ছে তোমার প্রিভিয়াস লাইফে, এই জন্মে আমরা যাদের সঙ্গে কানেকশনে রয়েছি, তারা প্রত্যেকেই কোনো না কোনো জন্মে আমাদের কেউ না কেউ ছিল। ইভেন তোমার বাড়িতে যে গাছগুলো লাগানো আছে, তুমি যদি ভগবত গীতা পড়ো তাহলে সেখানে জানতে পারবে এই যে জন্মান্তর বাদের কথা বলা হয়েছে, যে গাছগুলো জন্মগ্রহণ করে না, গাছেদের জীবনটা একবার ভেবে দেখেছো? যে তার মধ্যে প্রাণ আছে, তার মধ্যে ফিলিংস আছে। ভীষণ ভালো ক্লাসিক্যাল শ্রোতা হচ্ছে গান। জগদীশ বাবু প্রমাণ করেছিলেন যে একটা জায়গাতে যদি ক্লাসিক্যাল গান আহ, নিয়ত বাজানো হয় এবং তার পাশে যদি একটা গাছ তরুলতা লাগানো হয় যেটা হেলে যায়, তো দেখা যাবে কিছুদিন পর গাছটা হচ্ছে সেই দিকে ঝুঁকছে যেখানে ক্লাসিক্যাল মিউজিকটা বাজে, এবং তাদের সেন্সিটিভিটি অনেক বেশি হাই। তো এই যে গাছের জীবন, সে সমস্ত ফিলিংস নিয়ে বর্তমান, কিন্তু সে নড়তে পারছে না, সে চড়তে পারছে না, সে বছরের পর বছর তোমার উঠোনে দাঁড়িয়ে আছে। তাহলে তার যদি কর্মটা ভাবি, যে সে একটা কোন কর্ম জীবনে করেছিল যার জন্য তাকে এত বছর সাজা সাজা প্রাপ্ত হচ্ছে, আমরা তাকে রীতিমতো আঘাত করছি, যখন ইচ্ছে তখন কেটে দিচ্ছি, তার পাতা ছিঁড়ছি, ফুল ছিঁড়ছি, সে নির্বিকার, তাকে সহ্য করতে হচ্ছে, সে উফ পর্যন্ত করতে পারছে না, করছে আমরা বুঝতে পারছি না। তো এই যে পুরো জেনেটিক ব্যাপারটা, এই জেনেটিক ব্যাপারটা ওরকম ভাবে যে সায়েন্স শুধু বলে দিলে এটা জেনেটিক, সে জেনেটিকটা কেন হবে? কারণ আমার কর্ম। এবার এই জেনেটিক যে রোগ, তোমার বাড়িতে সুগার আছে, এই সুগার থাকলেও চোখের পাওয়ার, আমার বাড়িতে সবাই চোখে চশমা পরে, তার মানে আমাদের সকলেরই রবির সঙ্গে একটু সমস্যা আছে, শুক্রের হুম। সমস্যা কেন থাকবে? আমার বাড়িতে সবাই হার্ট অ্যাটাকেই মারা গেছে, তাহলে রবি, মানে আমি বাবার দিকে। বলতে চাইছি এই যে জেনেটিক ব্যাপারটা, সেই হুম। জেনেটিক ব্যাপারটার রোগটা কোন গ্রহ দিচ্ছে, সেই গ্রহকে চিনতে পারা। তোমার যে জেনেটিক রবিটা খারাপ আছে। প্রবলেমটা হচ্ছে, সেটা তাদের চার্টও তুমি হিসাব করে দেখবে, কোথাও না কোথাও তাদের রবির সমস্যা রয়েছে চার্টে, যার জন্য তার হার্টের সমস্যাটা হয়েছে। রবি খারাপ না থাকলে তার কিন্তু ডিরেক্টলি হার্ট অ্যাটাকে সে হলো ত্যাগ করবে না। বুঝতে পারলাম? হ্যাঁ, বা সবাই গভর্নমেন্ট জব করতেন, তাহলে হার্টের মানে রবি না না, খারাপ হলো ওটা কি করে, দেখো, এটাও ওটা তো আমি হচ্ছে, দেখো আমরা এখনো তো ভাব পর্যন্ত পৌঁছাইনি, হ্যাঁ। আমরা শুধু গ্রহের হ্যাঁ ম্যাম। কারকত্ব পড়ছি। বোঝো, গুলিয়ে ফেললে হবে না। কাজের জায়গা দশম হাউস, কাজের জায়গা 6th হাউস, তার একটা আলাদা হিসাব। শরীর খারাপ, 6th হাউস, তার একটা আলাদা হিসাব। শরীর খারাপ লগ্ন, তার একটা আলাদা হিসাব। এগুলো আলাদা আলাদা বিষয়, এখনই অতটা ধরতে পারবে না। এখন আমরা শুধু জানতে আচ্ছা। চাইছি কোন গ্রহ, কোন রোগ, কোন জিনিসপত্র, কোন ফুল, কোন পাখিকে সিগনিফিকেন্ট করে। ঠিক আছে? শুধু এইটুকু আজকে ঠিক আমরা আছে ম্যাম। বর্তমানে জানবো, তারপরে আমরা যখন আস্তে আস্তে বিচারের দিকে এগোবো তখন তুমি নিজেই বুঝতে পারবে যে এগুলো কেন হয়েছিল, তখন তুমিই বুঝবে। ঠিক আছে? এবার সমাজের মধ্যে রবি কোন কোন জিনিসগুলোকে নির্দেশ করছে সেগুলো আমরা একটু লিখে নিই। সেটা হচ্ছে মহত্ব, উদারতা, সম্মান, গৌরব, উচ্চতা,
যশ নেতৃত্ব, নেতৃত্ব আবার মঙ্গলও দেয়। এই নেতৃত্ব কথায় মঙ্গল যখন পড়াবো তখন মঙ্গলের মধ্যেও নেতৃত্ব থাকবে। আবার আমি বলছি যে রবি সেও নেতৃত্ব দেয়। এই দুটো নেতৃত্বের মধ্যে পার্থক্য আছে। নেতৃত্ব মানে হচ্ছে কমান্ড করা, তাই তো? তো এই একজন যে আর একবার বলবেন? কোনটা বলবো গো? মহত্ব, উদারতা, আর একবার বলুন না। হ্যাঁ, মহত্ব, উদারতা, যশ, মান, গৌরব, আত্মসম্মান বোধ, উচ্চতা। একটু আস্তে বলবেন, একটু আস্তে বলবেন। আচ্ছা বেশ। উম, মহত্ব, উদারতা, গৌরব, যশ বললেন। গৌরব, যশ, মান সম্মান। যশ, আমি আবার বলছি, হ্যাঁ। মহত্ব, উদারতা, যশ, গৌরব, মান সম্মান, আত্মসম্মান বোধ, নেতৃত্ব, জাক জমক, আড়ম্বর, আত্মসম্মান বোধ, নেতৃত্ব, নেতৃত্ব, জাকজমক। যে জাকজমক করে অনুষ্ঠান হয় না, আমরা বলি না যে রাজকীয় ভাবে ব্যাপারটা হলো, এই যে রাজকীয় ব্যাপারটাই হচ্ছে রবির দেওয়া। যখনই যেখানে খুব আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হয় সেটা হচ্ছে রবির দেওয়া। জাকজমক, আড়ম্বর প্রভৃতি। এরপর বাহ্য জগৎ অর্থাৎ বাইরের জগতে রবি কি কি, এটা আমরা সমাজের মধ্যে বললাম। আপনার মধ্যে যে আত্মসম্মান বোধ তৈরি করে দিচ্ছে সেটা রবি করে দিচ্ছে। আপনি যখন যশ প্রাপ্ত হচ্ছেন তখন রবি করে দিচ্ছে। আপনার মধ্যে মান সম্মান বোধের যে তাগিদ সেটা রবির দ্বারা। উচ্চতা, উঁচু জায়গা এগুলো, বা আপনি পদে উচ্চ পদ প্রাপ্ত হলেন সেটা। হুম। তারপরে এই যে নেতৃত্ব দেওয়ার কথা বলছিলাম, নেতৃত্ব সৌরভ, আপনার মাইক্রোফোনটা অফ করে দিন। সৌরভ বাবু, আপনি মাইক্রোফোনটা একটু অফ করে হ্যাঁ দিন। হ্যাঁ, করেছে করেছে। এই নেতৃত্বর ক্ষেত্রে রবিও নেতৃত্ব দেয়, আবার মঙ্গলও নেতৃত্ব দেয়, কিন্তু তাদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যখন কোনো নেতা মন্ত্রী মানে উচ্চ পদস্থ মানুষ একটা কথা বলে দিল যে এই জিনিসটা হবে, এটা করো, এই নেতৃত্বটা হচ্ছে আহ রবির দেওয়া। সেটাকেই যখন সেনাবাহিনী বা সিভিক পুলিশ বা পুলিশ তারা মেনটেন করে নেতৃত্ব দেয়, সেটা হচ্ছে মঙ্গলের দেওয়া। দুজনেই নেতৃত্ব দেয়, কিন্তু যারা হচ্ছে ম্যানেজার লেভেলের উপর উচ্চ পদস্থ তাদের নেতৃত্বটা হচ্ছে রবি নির্দেশ করে। আর যখন সামরিক বাহিনীর নেতৃত্ব চলে আসে, বা যখন আমাদের পাড়ার মধ্যেও যখন দেখবো যে কিছু শ্রেণীর মানুষ হচ্ছে তারা একটু নেতা গোছের হয়, তারা আগে সবকিছুর আগে থাকতে ভালোবাসে, তারা ততটা উচ্চ পদস্থ নয়, তারা মধ্য পদস্থ, কিন্তু তারা নেতৃত্বে সবার আগে। পাড়ার দাদা, পাড়ার মাস্তান, পাড়ার গুন্ডা, তারা নেতৃত্বে সবার আগে এগিয়ে এগিয়ে থাকে। এরা হচ্ছে এই ধরনের নেতৃত্ব, পুলিশ, সামরিক বাহিনী, তারপর হচ্ছে আর্মি, আর্মির যে কমান্ডার তিনি হচ্ছেন রবি, কিন্তু যারা কমান্ডো তারা হচ্ছেন মঙ্গল। এই দুটো নেতৃত্ব কিন্তু আলাদা। এবার বেসিক্যালি বাহ্য, ম্যাম সিইও আর টিম লিডার এরকম ভাবেও ভাবা একদম যেতে পারে। একদম 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 একদম। তো এই দুটো ক্ষেত্রেই নেতৃত্ব আসবে, কিন্তু সেই নেতৃত্বের পার্থক্যটা আমাদের বুঝে নিতে হবে। এবার বাহ্য জগতের মধ্যে রবি যেটা যেই জিনিসগুলোকে নির্দেশ করে সেগুলোর মধ্যে লিখুন: সম্রাট, রাজা, বস, পিতা, প্রেসিডেন্ট, সাম্রাজ্য, রাজা,
বস, পিতা, প্রেসিডেন্ট, প্রভু বা কর্তা, যে কোনো জায়গার মালিক আর কি। যখন আমরা কোথাও কাজ করতে যাই সেখানকার যে মালিক, যেখানে ওই বস আর কি ঘুরিয়ে। তারপর লিখুন রাজপ্রাসাদ, সরকারি সমস্ত বিল্ডিং, যেখানে সরকারি কাজ হয় সেই সমস্ত সরকারি বিল্ডিং গুলো হচ্ছে রবির নির্দেশে হয়। রবি নির্দেশ করে সেই জায়গাগুলোকে। উঁচু পর্বত, যত পর্বত আছে সেই সব পর্বত হচ্ছে রবি নির্দেশ করে। সমস্ত মন্দির, যত মন্দির আছে মন্দিরগুলো রবি নির্দেশ করে। ম্যাম মন্দির বৃহস্পতির না? মন্দির যখন চলে আসবে, দেখুন এই বাড়ি বৃহস্পতি এবং এই রবির বিষয়গুলো নিয়ে একটুখানি সমস্যা হয়। যখন বাড়ি তৈরি হবে, যে কোনো বাড়ির যে আর কি, এই যে ইটকাঠ পাথরের যে একটা বাড়ি দাঁড়ালো, সেটা গিয়ে শুক্র হয় যে কোনো কারোর বাড়ি। কিন্তু বৃহস্পতি হচ্ছে ওই মন্দিরের মধ্যেকার যে আধ্যাত্মের ফিলিংস সেটা। কিন্তু মন্দির যেটা চূড়োওয়ালা যে মন্দির, সেই মন্দিরটা সিগনিফাই করছে হচ্ছে রবি। এটা একদম যারা যারা বৃহস্পতি জেনে আছেন, বৃহস্পতি অনেকেই জানেন, সেক্ষেত্রে তারা স্টার মার্ক দিয়ে রাখুন। মন্দিরের যে চূড়া যুক্ত যে মন্দির, সেই মন্দির হচ্ছে রবি। পরিকাঠামো, তাই তো? হুম। আচ্ছা, ভোরের সমস্ত পাখি হচ্ছে রবি। ভোরের? ভোরবেলা যে পাখিগুলো ডাকে। তো দুপুরবেলা হয়ে গেলে ওগুলো আর হবে না? না, প্রত্যেকটা প্রকৃতির সঙ্গে প্রত্যেকটা পাখির একটা আহ আহ, নির্দিষ্ট ভূমিকা পালন করে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, তখন দেখবেন আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন থাকুন না কেন, দেশ ভাগে আর কি এক ধরনের পাখি থাকে। আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের হিসাব করি, আপনি যদি পশ্চিমবঙ্গের মধ্যে যে পাখিগুলো ঘোরাফেরা করে, যদি আপনার বাড়ি বর্ধমানেও হয়, সেখানেও যে পাখিগুলো সকালবেলা ডাকবে, কারোর বাড়ি একদম পশ্চিম মেদিনীপুর, সেখানেও সেই পাখিগুলো ডাকবে। আবার কারোর বাড়ি একদম বাঁকুড়াতে, সেখানে গিয়ে ওই টু টু কুহু 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 টাইপের যে পাখিগুলো হয়, তারা সকলেই সকালবেলাতেই ডাকে, তারা দুপুরে ডাকে না। দুপুরবেলায় আবার আর এক ধরনের পাখি ডাকে, বিকেল বেলায় আবার কিচির মিচির টাইপের পাখি ডাকে। তো এই প্রত্যেকটা পাখি ডাক শুনবেন, আজকের পরের থেকে ফলো করবেন, যে প্রত্যেকটা সময়ে একমাত্র কোকিল ছাড়া বাকি প্রত্যেকটা মুহূর্তের পাখিগুলো আলাদা হয়ে থাকে। এই ভোরের কোকিলও কিন্তু খুব ভোরবেলা ডাকে। হ্যাঁ, ওরা আবার কাকও তো ডাকে। না, ব্যাপারটা এবং হচ্ছে, কোকিল কোকিল মানে ব্যাপারটা বসন্ত বুঝুন, ছাড়াও গ্রীষ্মেও সব ডাকে। প্রত্যেকটা পাখি প্রত্যেকটা সময় ডাকে, প্রত্যেকটা পাখি প্রত্যেকটা সময় ডাকে, কিন্তু কিছু আলাদা পাখি আছে যারা পার্টিকুলার সময় ডাকে। আপনি ওই পাখির ডাকটা শুনলেই বুঝতে পারবেন যে সকাল হতে চলেছে। যেমন ধরি, আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে মোরগের ডাক। যারা গ্রামের দিকে থাকেন হ্যাঁ, একদম তারা সকালে ডাকে। দেখবেন, হ্যাঁ, যে পৌনে চারটের দিকে উঠলে বা হলে পরেই একেবারে মোরগ কক কক করে ডেকে ওঠে, তাকে ঠেকিয়ে রাখা যায় না। তো এই যে সকাল বা এই পাখি, মোরগ কি সারাদিন ডাকে না? নিশ্চিত রূপে ডাকে, কিন্তু তার কিন্তু ভোরের ডাক একটা আলাদা হয়। যারা গ্রামের দিকে থাকেন তারা জানবেন যে ভোরের মোরগের যে ডাকটা থাকে, ওই ডাকটা কিন্তু একটু লেন্দি হয়। সে কক কক করে ডাকে। হ্যাঁ, আমরা যেহেতু গ্রামের মেয়ে, আমরা জানবো, আর যারা গ্রামে আছেন তারা জানবেন যে যখন দুপুরের মোরগের ডাকটা কিন্তু একটু লেন্দি হয়। এই সকালের ওরা আবার দুপুরে বিকেলেও ডাকে, কিন্তু সেই ডাকগুলো একটু ছোট হয়। তো এই ভোরবেলায় পার্টিকুলার যে পাখিগুলো ডাকে, সেই সব কটা পাখির কারকত্ব হচ্ছে রবি। সিংহ, ঘোড়া, হাঁস, হাঁস? হাঁস হাঁস, তামা, পারদ, সোনা। খাবারের মধ্যে সোনা ম্যাম বৃহস্পতির না? কি সোনা, সোনা বৃহস্পতিরও, হ্যাঁ হ্যাঁ, সোনা বৃহস্পতিরও, সোনা রবিরও।
বৃহস্পতির শুভ গ্রহ, শুভ বৃহস্পতি মূলত সিগনিফাই করে, কিন্তু রবিও করে। তো যেহেতু তামাও তো আপনার মঙ্গলও তো করে না? হ্যাঁ, কিছু কিছু জিনিসপত্র আছে, কিছু কিছু পদার্থ আছে যেগুলো আপনি দেখতে পাবেন যে দুটো তিনটে জিনিস তাদেরকে নির্দেশ করছে, কিন্তু তাদের মধ্যে না পার্থক্যগত মানে সামঞ্জস্য থাকবে। যখন সোনা, এই যে সোনা জিনিসটা, সোনা আসলেই আপনার মাথায়, ধরুন এখন তো সোনা সার্বজনীন হয়ে গেছে, কিন্তু সোনা যখন প্রথমে প্রচলিত ছিল, যখন অনেক বছর বছর আগের কথা বলছি, তো তখন কিন্তু সোনা মূলত রাজা বা রাজ পরিবারদের বিষয়বস্তু ছিল। তো যেহেতু রাজা রাজপরিবার এই সমস্ত বিষয়বস্তু সে হচ্ছে রবি নির্দেশ করে, তো সেই কারণে ওই যে সোনা, সোনা যে একটু উচ্চ দর, সেই জায়গা যত রকম উচ্চ বিষয়বস্তু আছে, সেই উচ্চতার সঙ্গে সেটা পদমর্যাদায় উচ্চ উচ্চ হতে পারে, সামাজিক ব্যবস্থায় উচ্চ হতে পারে, এই সঙ্গে যখন সোনা জড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা রবি সিগনিফাই করছে। ঠিক আছে। ঠিক আছে। খাবারের মধ্যে লিখুন আটা, গম, নারকেল। ম্যাম, আর একটা প্রশ্ন আছে এখানে। আপনি আগেই শরীরের রবি যখন বলছিলেন, তো দেহের আভ্যন্তরীণ শক্তির ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে। তো সেক্ষেত্রে আটা, গম, নারকেল যদি আমি খাবারের ব্যাপারে যাই, তো অনেক ক্ষেত্রে গ্লুটেনের যাদের প্রবলেম থাকে তাদের কি রবির সমস্যা বলা যেতে পারে? কিসের প্রবলেম? মানে অনেকে গ্লুটেনের সমস্যা থাকে না, মানে আটার আটার খাবার খেলে ধরুন অম্বল হয়ে হ্যাঁ গেল বা হ্যাঁ, কিছু। একদম একদম একদম। এই যে খাবারগুলো, এই হুম। খাবারগুলো গ্রহণ করলে, এই যেমন আমি বললাম গম, যেমন বললাম টমেটো, যেমন বললাম বেল, এই ধরনের খাবার খেলে, যেমন ধরুন আহ আবার ওরকম ভাবে ডিরেক্টলি বলবো না, টমেটো খেলে কি টমেটো হয়। বেল এগুলো লিখবো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখুন। না, ওই আটা, সময়টা শুনতে পাইনি। আমি বলিনি বোধহয়। আটা, গম, হুম। নারকেল, বেল, টমেটো, আরো প্রচুর আছে। মানে এই যখন আপনারা পড়বেন, প্রত্যেক মুহূর্তে এরকম মানে এক একটা গ্রহ রীতিমতো 100টা 150টা করেও জিনিসপত্র আর কি নির্দেশ করে। সেটা সব সময় মনে রাখা সম্ভব না, কিন্তু আমাদের পথ চলতে গেলে যে সমস্ত জিনিসপত্র আমাদের কাজে লাগে, মোটামুটি সেগুলো মনে রাখলে, মনে রাখার মতন করে আমি আপনাদেরকে একটা লিখে দিচ্ছি। এছাড়া প্রচুর প্রচুর জিনিসপত্র আর কি এর বাইরেও আপনারা পাবেন। তো এই যে যেমন হুম। ধরেন বলছেন আপনি, এই যে আটা খেলে সমস্যা হয়, তাহলে আটাকে সে নিতে পারছে না। আটাকে সে, আটা যেহেতু রবি নির্দেশ করছে, রবিকে সে গ্রহণ করতে পারছে না, তাহলে তার সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে চার্টের মধ্যে রবি প্রবলেম থাকতে পারে। আবার দেখুন, বলেছি যে এক একটা জিনিসপত্র অনেকগুলো গ্রহই সিগনিফাই করে। আবার টমেটো, টমেটো যদি কেউ খায়, তাহলে তার থাইরয়েডের প্রবণতা বৃদ্ধি পায়। যাদের মধ্যে থাইরয়েড আছে তাদেরকে ডাক্তার বারণ করে দেন টমেটো খেতে। তাহলে থাইরয়েডের রোগ কিন্তু আবার সৃষ্টি করছে হচ্ছে খারাপ বৃহস্পতি। হুম। সেই ক্ষেত্রে আবার এইরকম সূত্র কিন্তু যাবে না। মানে অ্যাকচুয়ালি যখন আপনারা জ্যোতিষ পড়বেন, জ্যোতিষের প্রচুর সূত্র পাবেন, হাজার হাজার সূত্র, কিন্তু ওইরকম সূত্র একদম এক্স্যাক্টলি এ প্লাস বি এর যে সূত্র দিয়ে আমরা অঙ্ক করেছি, ওই রকম সূত্র মিলিয়ে আপনি জ্যোতিষ করতে পারবেন না। সূত্রগুলো থাকবে, ম্যাম, কিন্তু সেই সূত্রগুলোকে দিয়ে আপনাকে হচ্ছে নিজের মতন করে আপনি যত প্র্যাকটিস করবেন, দেখবেন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা তখন নিজস্ব সূত্র, মানে ওই সূত্রটাকে পার্টিকুলার প্রত্যেকটা কাজে যে একই রকম হবে তা কিন্তু নয়। এই সূত্রগুলোকেও কিন্তু আপনাকে ঘেটে ঘ করতে হবে। হুম। তো এই প্রত্যেকটা জিনিসের যে সমস্ত নির্দেশ আমরা পাচ্ছি, তারা একাধিক গ্রহ কখনো কখনো দেখবো একই জিনিস সিগনিফাই করছে, কিন্তু তাদের মধ্যে এই রবির নির্দেশ এবং বৃহস্পতির নির্দেশিত একই জিনিসের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কিন্তু থাকবেই। হ্যাঁ, কি বলছিলে পল্লবী, বল। ম্যাম, থাইরয়েড বৃহস্পতি সৃষ্টি করবে না বুধ সৃষ্টি করবে? বৃহস্পতি। আচ্ছা।
আচ্ছা, তো এরপরে আমরা চলে যাব। আচ্ছা, এই পর্যন্ত লেখা হয়েছে সকলের? হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম। বেশ। টমেটো বেল অব্দি হয়েছে। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা আমরা তো সকলেই জানি, স্যারের কাছ থেকে জেনেছি যে রবির নাম্বার হচ্ছে 1, হ্যাঁ। হুম, এবং জন্ম জন্ম তারিখে যাদের 1 নম্বরটা আসে, অর্থাৎ 1, 10 এরকম ভাবে, তাদের কিন্তু তাদের মধ্যে রবির যে প্রবণতা, রবির যে প্রভাব, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। চন্দ্র 2। 1, 10, 28 তো হবে ম্যাম। হ্যাঁ, যত যত আছে যেগুলোকে যোগ বিয়োগ মাইনাস যোগ করে করে আপনি 10 পাবেন, মানে 10 বা 1 পাবেন, সেই সবগুলোই হচ্ছে আপনার রবি নির্ধারিত মানুষ। এবং এই রবি নির্ধারিত মানুষের উপরে তাদের একটা প্রভাব থাকেই। মানে আমি আগের দিন আপনাদের বলেছিলাম, আপনারা যখন এরপরে তিথি নক্ষত্র তিথি পড়বেন, তিথি মূলত তিথি পড়লে তখন আপনারা জানতে পারবেন যে প্রত্যেকটা ব্যক্তির জন্ম চার্টে যদি রবি খারাপ থাকেও, ধরুন জন্ম চার্টে কারো রবি খারাপ রয়েছে, কিন্তু ওই ব্যক্তি সে রবিবারে জন্মগ্রহণ করেছে, বা হুম। এমন একটা তারিখে জন্মগ্রহণ করছে সেটা রবি নির্দেশ করছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই মানুষটা রবির কিছু পজিটিভ ফল সবসময়ই পেয়ে থাকে। দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় যখন যখন রবি আসবে, তখন ওই ব্যক্তির যে খারাপ চার্টের মধ্যে নির্দিষ্ট জায়গায় রবি খারাপ হয়ে বসে আছে, তৎসত্ত্বেও কিন্তু রবির কিছু সুফল তারা পেয়ে থাকেই। তাদের ব্যক্তিত্বের মধ্যে রবির প্রভাব দেখতে পাওয়া যায়। এই যেমন যেগুলো বললাম, যে যাদের ধরুন 1 তারিখে জন্ম, 10 তারিখে জন্ম, 28 তারিখে জন্ম, তাদের মধ্যে এই আত্মসম্মান বোধ ভীষণ বেশি থাকে। তাদের মধ্যে একটা আহ সেরা হওয়ার টেন্ডেন্সি, আমি যেখানে যাব সেখানে আমি রাজা থাকবো, বা আমাকে কেন্দ্র করে একটা যে কেউ যদি কোনো অনুষ্ঠানে যাই সেখানে আমাকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হবে, এই ধরনের বিষয়বস্তু। বা তারা মোটামুটি ভাবে যেখানেই যায় সেখানে একটা উচ্চ পদ তারা পায়। এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু এই রবি প্রভাবিত মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। মূলত বলতেই পারি যে রবি প্রভাবিত ব্যক্তির মধ্যে কিন্তু এই নেতা হওয়া, নেতা বলতে ওই পাড়ার পাড়ার নেতা নয়, কিন্তু মানে মধ্যমণি হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু, লিডারশিপ স্কিল। হ্যাঁ চাহিদা কিন্তু তাদের মনের মধ্যে থাকেই, যে আমি যেখানে যাব সেখানে আমাকে একটু স্পেশাল ট্রিট করা হোক। এইটা কিন্তু মূলত রবির মানুষের চাহিদা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব। চাহিদা না থাকলেও ম্যাডাম হয়তো সে পেয়েই যায় সেটা, একদম তার একদম। ব্যক্তিত্ব বা এই না জাতীয় না, জিনিসে চাহিদা সে পেয়ে থাকবেই, যায়। চাহিদা থাকবে। এখানে চাহিদার বিষয়বস্তু চলে যেতে গেলে আবার আমাদের মনকে বিভাজন করতে হবে, সাবকনসিয়াস মাইন্ড এবং আহ, আহ, যে আমাদের চেতন মন, অবচেতন মন। সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কিন্তু আপনার সেই চাহিদাটা থাকবেই। আপনি যদি আপনার মধ্যে যদি সেই চাহিদাটা না থাকে, তাহলে কিন্তু আপনার ওই পদমর্যাদা প্রাপ্তি অপ্রাপ্তিতে কোনো সুখ দুঃখও আসবে না। আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না আমরা কি চাই, আমরা কি চাই না, কিন্তু আমাদের কিন্তু অবচেতন মনে সেগুলো থাকে। এবং আমরা যখন রবি প্রভাবিত ব্যক্তি হই, তখন আমাদের মধ্যে সূক্ষ্ম হলেও ওই চাহিদাটা থাকে যে আমাকে একটু যেন স্পেশাল ট্রিট করে। এবং এই মানুষগুলো ন্যূনতম আত্মসম্মানের আঘাত সহ্য করতে পারে না। যেখানে মঙ্গলকে আঘাত করলে ও অনেক ক্ষেত্রেই হা হা হি হি করে বেরিয়ে চলে আসতে পারে, কিন্তু রবির মানুষকে যদি আত্মসম্মানে আঘাত করা হয় সে বিন্দু মাত্র সহ্য করতে পারে না। হুম। ম্যাম, এটা মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক, ভাগ্যাঙ্ক দুটোর ক্ষেত্রে একই না? একই একই। যদি ধরুন আপনি কিছুই জানেন না, হুম। একটা মানুষের, আমি আগের দিনও বলছিলাম যে একটা মানুষের আপনি কিচ্ছু জানেন না, আপনি একটু পুরোনো দিন চলে যান, এখন থেকে 70-80 বছর পুরোনো দিনে চলে যান, যাদের যে সময় আপনি অনেক মানুষ পেয়ে যাবেন। অতদিনও যেতে হবে না, 40 বছর পিছিয়ে যান, 40 বছরের অনেক মানুষই পেয়ে যাবেন যাদের আপনি বার্থ ডিটেলস সঠিকভাবে পাবেন না। শুধু তারা বলতে পারবে বৈশাখ মাসের 17 তারিখে রবিবার জন্মগ্রহণ করেছিল, এরকম প্রচুর ক্লায়েন্ট আপনার কাছে আসবে। তো ওর আপনি প্রেডিকশন কিভাবে করবেন? শুধু যদি আপনি ওর বারটা জানতে পারেন, ডেটটা জানতে পারেন, সেটা দিয়েও কিন্তু আপনি অনেকখানি প্রেডিকশন করতে পারবেন যে এই মানুষটা কোন গ্রহের আন্ডারে পড়ছে। এমনি এই সময় এই হবে সেটা সম্ভব নয়, কিন্তু এই মানুষটা কোন গ্রহের দ্বারা প্রভাবিত সেটুকু কিন্তু আমরা ওই ডেট এবং বার দিয়ে কিন্তু বিচার করতে পারি। ডেটটা নিউমারোলজিতে যাচ্ছে, কিন্তু যদি আমরা নিউমারোলজি ছেড়ে দিই, আমরা যখন তিথি পড়বো, আমাদের এই পঞ্চাঙ্গে, বৈদিক পঞ্চাঙ্গের যে তিথি যখন পড়বো, ওই তিথিতে প্রত্যেকটা তিথির কিন্তু আলাদা আলাদা কারকত্ব আলাদা আলাদা গ্রহকে দেওয়া হয়েছে, যে দ্বাদশীর অমুক, একাদশীর অমুক, ত্রয়োদশীর অমুক, সেই কারকত্ব অনুযায়ী প্রত্যেকটা মানুষের
উপর প্রভাব কিন্তু আলাদা আলাদা গ্রহের থাকে। বেশ, আমরা এবার চলে যাব চন্দ্র। যেমন করে সূর্যকে জেনেছি তেমন করে এবার আমরা চন্দ্রকে জানি। চন্দ্র ভগবানের এমন সৃষ্টি, দেখুন কত সুন্দর, যে যেমন দিনের আলোয় সূর্যকে প্রচন্ড প্রয়োজন, সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে একজন মানুষ তার দিনের সমস্ত কিছু তৈরি করে ফেলছে, তেমনি সারাদিন পরিশ্রমের পর একজন মানুষের কি দরকার হয়? সারাদিন পরিশ্রমের পর একজন মানুষের প্রয়োজনীয়তা হয় একটু শান্তি, একটু বিশ্রাম। সেই সময় প্রবল বাবু একটু क्या हो गया? রাতের বেলা যখন আমরা ফিরি কাজ করে, তখন যখন আমরা দেখি যে আকাশে চাঁদ উঠেছে, যেন মনটা জুড়িয়ে যায়। এই যে স্নিগ্ধতা, জুড়িয়ে যাওয়া স্নিগ্ধতা, চাঁদের যে একটা স্নিগ্ধ আলো, বিশেষ করে যখন গরমকাল হয়, গরমকালে যখন চাঁদটা আকাশে থাকে, দেখবেন চাঁদের আলো আর হালকা যখন যদি হাওয়া গায়ে লাগে, তখন মনে হবে যেন এর থেকে শান্তি আর পৃথিবীতে কিছু নেই। একটা স্নিগ্ধতা, চাঁদের আলোকে দেখলে মনে হয় যেন আকাশে একদম দুধের বন্যা বয়ে গেছে। শীতল হাওয়া যখন লাগে তখন মনে হয় যেন যে গায়ে যেন কেউ চন্দন মাখিয়ে দিল। ঠিক এই স্নিগ্ধতাটা আমরা এক্স্যাক্টলি পাই আমাদের মায়ের কোলেতে। মায়ের কোলের মতন করে শান্তি আমরা পৃথিবীতে আর কোথাও পাই না। সেই মা এবং স্নিগ্ধতার কারক গ্রহ চন্দ্র। সাথে কি বললাম? যে দুধের মতন যেন জ্যোৎস্না। দুধ এবং চন্দন, এই দুটোরও কিন্তু কারক গ্রহ হচ্ছে চন্দ্র। রবির যেমন গুরুত্ব আছে, রবিকে আমরা যেমন বলেছি যে আত্মা, তেমনি আত্মার পরেই মানুষের জীবনে যেটা শ্রেষ্ঠত্বের জায়গা পেয়েছে সেটা হচ্ছে মন। সেই মনের কারক গ্রহ কিন্তু চন্দ্র। আত্মার পরেই, যেমন সূর্যের আলোতে যখন চাঁদ আলোকিত হয়, ধরুন সূর্য, আমরা সায়েন্স জানি না, তাহলে সূর্যর ভ্রমে আমরা চন্দ্রকে ভ্রমিত করতে পারি, যে যেমন যেমন সূর্য তেমনই চন্দ্র। কিন্তু বিষয়টা যদি ধরুন চন্দ্র নেই, আমি যদি গণিতের জায়গায় চলে আসি, চন্দ্র নেই, সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কিন্তু কোনো অসুবিধা হবে না চন্দ্র না থাকলেও। তেমনি আমরা প্রায়শই কিন্তু একটা জায়গায় গন্ডগোল করে ফেলি, সেটা হচ্ছে মন এবং আত্মার মধ্যে গুলিয়ে ফেলি। যেমন চন্দ্র না থাকলে পৃথিবীর সূর্যকে ঘুরতে কোনো সমস্যা হবে না, আমি ওই ভেঙে যাবে, টুকরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে জায়গাতে যাচ্ছি না। সেরকম ভাবে যদি আপনার মন নাও থাকে, আপনার শরীরের মধ্যে যদি শুধুমাত্র আত্মাটুকু বেঁচে থাকে, তাহলেও কিন্তু আপনার সার্ভাইভ করতে কোনো সমস্যা হবে না। যে মানুষগুলো প্রচন্ড নিষ্ঠুর, আমরা যাদেরকে বলি যে মনই নেই, সেই মানুষগুলো বাঁচছে না, প্রতিহত বাঁচছে। কিন্তু আমরা এই জায়গাটাতে গুলিয়ে গুলিয়ে ফেলি। আমরা অনেক সময় দেখি, বলি যে ওর আত্মায় চেয়েছে মানুষটাকে উম, দেওয়া হোক। শেষ সময় আমরা বিশেষ করে মানুষকে বলি, ও মাছ খেতে চেয়েছে, মাংস খেতে চেয়েছে, ওর আত্মায় চেয়েছে। আত্মা চায় না, আত্মা নির্বিকার, আত্মার কোনো রকম চাওয়া পাওয়া থাকে না, চাই মন। কিন্তু আমরা এই মন এবং আত্মার মধ্যে কিন্তু সারা জীবন গুলিয়ে ফেলি। এটা অনেক গভীর তত্ত্ব। আত্মার কারক গ্রহ রবি, কিন্তু মনের কারক গ্রহ কিন্তু চন্দ্র। দুজন কিন্তু এক নয়। আত্মা কখনোই ওই রকম ভাবে মনের মতন করে কিছু চাইতে পারে না, আত্মা কখনোই কিছু চায় না। আত্মা সে নির্বিকার, সে মানে সে সমস্ত কিছুর থেকে একদম নিউট্রাল, সে একটা শুধুমাত্র এনার্জি। আত্মা যখন আত্মার একটা প্রভাব যখন আমাদের শরীরের মধ্যে পড়ে, ওটা একটা সূক্ষ্ম, মন হচ্ছে আমাদের একটা স্থূল। এই দুটোর মধ্যে এইটুকু পার্থক্য। মন চায়, আত্মা চায় না। এবার মন কি আত্মা কি অত ওই রকম গভীর বিশ্লেষণ কিভাবে আলাদা সেটা আমিও জানি না, যে কোথায় কোথায় তারা আলাদা। যেমন এটুকু আমরা জেনেছি যে আগে ভাবতাম যে হৃদয় মানে হচ্ছে এই হার্ট, বুকের মধ্যে থাকে। হার্ট যেমন হৃদয় নয়, তেমনি আত্মাও কিন্তু মন নয়। তো দুজনের মধ্যে এইটুকু পার্থক্য যে আহ সূর্যের পরেই হচ্ছে চন্দ্রের স্থান। সূর্য হচ্ছে আত্মার কারক, চন্দ্র হচ্ছে মনের কারক। যেমন সূর্যকে বলা হয়েছে পিতার কারক, তেমনি চন্দ্র হচ্ছে মাতার কারক। যেমন সূর্য হচ্ছে ব্রহ্মাণ্ডের কারক, তেমনি জীব জগতের কারক হচ্ছে চন্দ্র। যেমন হচ্ছে রুক্ষতার কারক হচ্ছে সূর্য, তেমনি হচ্ছে প্রকৃতি বা মায়ার কারক হচ্ছে, মায়া বলতে স্নিগ্ধতার কারক হচ্ছে চন্দ্র। যেমন চন্দ্রকে যদি আমরা ধরি হচ্ছে বীজ, সেক্ষেত্রে চন্দ্র হচ্ছে ক্ষেত্র বা ধরিত্রী। যেমন সূর্য হচ্ছে তেজ, তেমনি চন্দ্র হচ্ছে জল। সূর্য যদি হয়ে থাকে আহ পুরুষ, সেক্ষেত্রে চন্দ্র হচ্ছে স্ত্রী। এই হচ্ছে সূর্য এবং চন্দ্রের মধ্যে প্রাথমিক পার্থক্য। এছাড়াও এই যেমন বললাম যে সূর্যের থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু এই যে সমস্ত প্রকৃতিকে
যে মায়া মানে মায়ের মতন করে যে আগলে রেখেছে, তার কারকত্ব কিন্তু চন্দ্র। এই জন্য মায়ের কারকত্ব, স্নেহের কারকত্ব, এগুলো কিন্তু দেয়া হয়েছে চন্দ্রকে। এবার চন্দ্রের দুই রকম শক্তি হয়, আমরা দেখেছি, মানে আমরা জানি যে চন্দ্র যখন পূর্ণ আলোকে আলোকিত হয়, পূর্ণিমা হয়, তখন চন্দ্রের এক ধরনের ক্ষমতা হয়। যখন চন্দ্র একেবারে অমাবস্যায় চলে যায়, একদম অন্ধকারাচ্ছন্ন হয়, এই সময় চন্দ্রের আর একটা ক্ষমতা হয়। শুভ যে যখন পূর্ণিমার দিকে, যখন পূর্ণিমাটা হলো, পূর্ণ বিকশিত হলো, তখন হচ্ছে দেব শক্তির প্রকাশ হয়। আর যখন হচ্ছে চন্দ্র মানে চন্দ্র যখন অমাবস্যার দিকে যায়, মানে পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন হচ্ছে যত রকম আধিভৌতিক ভূত প্রেত ইত্যাদি যে শক্তিগুলো, সেই শক্তির কিন্তু আহ বিকাশটা হয়। এবং আমাদের ভারতবর্ষে কিন্তু এই দুটো শক্তি জাগরণের জন্য, অর্থাৎ অমাবস্যায় এবং পূর্ণিমায়, এই যে দুটো সময় চন্দ্রের যে দুই ধরনের শক্তির একটা বিকাশ ঘটতে দেখতে পাওয়া যায়, এই দুই ধরনের শক্তি জাগরণের জন্য আলাদা কিন্তু যজ্ঞের প্রচলন আমাদের দেশে কিন্তু আছে। এবার আমরা চন্দ্রের আহ দেহেতে আমাদের চন্দ্র কোনগুলোকে সিগনিফিকেশন করছে সেগুলো আমরা একটু লিখে নেব। সেটা হচ্ছে দেহের মধ্যে সঞ্চিত শক্তি। আভ্যন্তরীণ শক্তি বলেছিলাম আমরা সূর্যকে, কিন্তু দেহের মধ্যে যখন শক্তি প্রিজার্ভ থাকে, সেই সঞ্চিত শক্তির কারক গ্রহ হচ্ছে চন্দ্র। শারীরিক পুষ্টি, আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করছি, খাদ্য গ্রহণ করার পরে সেই খাদ্য থেকে আমরা যে পুষ্টি লাভটা করি, সেই পুষ্টির কারক গ্রহ হচ্ছে চন্দ্র। পাকস্থলী, আমরা যে কালারটা পাই, বর্ণ, এই যে বর্ণ, এই বর্ণের কারক গ্রহ কিন্তু চন্দ্র। কিসের বর্ণ ম্যাম? এই যে আমি কমপ্লেক্স বলি আমরা না, যে আমি ফর্সা, তুমি ও শ্যামলা, আচ্ছা, তুমি কালো। কমপ্লেক্স। তাহলে দেহবর্ণ লিখি। দেহবর্ণ। এরপরে লিখবো দেহের শ্রী বা সৌন্দর্য। একটা মানুষ, তার একটা, সে যে বর্ণই পাক না কেন, একজন একটা গায়ের একজন মানুষের গাত্রবর্ণ গৌরবর্ণ, কিন্তু একজন মানুষের গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ, কিন্তু শ্রী সৌন্দর্য কৃষ্ণবর্ণের এত বেশি যে তার পাশে গিয়ে ওই যে গৌরবর্ণ ফর্সা যাকে বলছি, সে পুরোপুরি ফ্যাকাশে। এই যে শ্রী বা সৌন্দর্যের কারক গ্রহ কিন্তু চন্দ্র। দেহ লাবণ্য বা কোমলতা, সফটনেস, স্কিন যাদের ভীষণ সফট হয়, তাদের চন্দ্র ভালো। তো কমনীয়তা, দেহ কমনীয়তার কারক গ্রহ কিন্তু চন্দ্র। নারীদের যে স্তন হয়, সেই স্তনের কারক গ্রহ কিন্তু চন্দ্র। স্তনের যে বিভিন্ন রকম গড়ন হয়, আকার হয়, সেই একজন ব্যক্তির জন্ম চার্টে চন্দ্রের অবস্থান এবং চন্দ্রের সঙ্গে অন্যান্য গ্রহের সংযোগের উপর ভিত্তি করে আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে নারীদের যে স্তনের বিভিন্ন রকম গড়ন, তার কারণ কি? তার কারণ হচ্ছে চন্দ্র। সাতাশটি নক্ষত্র হয়, আমরা জানি। এই যে 27টি নক্ষত্র 27 দিনকে মানে নির্দেশ করে। তো চন্দ্র হচ্ছে মহিলাদের যে ঋতুস্রাব হয়, অর্থাৎ পিরিয়ডস যেটা হয়, সেইটারও কারক গ্রহ চন্দ্র। 27টি নক্ষত্রের অন্তরালে মানে একটা নক্ষত্রের 27 দিন পর গিয়ে আর একটা ঋতুস্রাব হওয়ার কথা, অর্থাৎ এই একটা ঋতুস্রাব হয়ে যাওয়ার পরবর্তী ঋতুস্রাব হবে। সাধারণ হিসাবে যদি তার শরীরের কোনো রকম সমস্যা না থেকে থাকে, তাহলে যে 27 দিন অন্তর গিয়ে ঋতুস্রাব হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে এই 27টি নক্ষত্রের আহ গড় অনুপাতে, এবং তার এই যে ঋতুস্রাবটি হবে, সেই ঋতুস্রাবটির কারক গ্রহ কিন্তু চন্দ্র। যখন চন্দ্র কোনো রকম ভাবে ডিস্টার্ব থাকে জন্মচার্টে, তখন দেখতে পাবেন আপনি যে মহিলাদের এই ঋতুস্রাবের কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায়। ম্যাম, চন্দ্রের স্কিনের ব্যাপারটা কি বললেন, আরেকবার বলবেন? হ্যাঁ, কোনটা আরেকবার আপনি বলুন, কি বললাম? স্কিনের প্রবলেমটা বললেন না, একটা যে ও স্কিন, স্কিনের স্কিন প্রবলেম যাদের হয়। স্কিন একদম পেল অফ হয় না, স্কিন খুব সফট স্মুথ,
তাদের হুম, চন্দ্র ভালো। মানে আচ্ছা। কোমলতা, স্কিনটা নরম হবে না শুষ্ক হবে, স্কিন যদি খুব সফট হয়, খুব নরম হয়, কোমল হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে চন্দ্র ভালো। এগুলোর কারকত্ব হচ্ছে চন্দ্রকে দেওয়া হয়েছে। এই যখনই চন্দ্রের সঙ্গে শনি বসে যাবে, শনি কোন রকম ভাবে সংযোগ তৈরি করছে, শুষ্কতার কারক গ্রহ শনি, তখনই স্কিনের মধ্যে ড্রাইনেস চলে আসবে। ম্যাম, ধরুন দেখা গেল কারোর এই রকম অবস্থায় আছে, মানে স্কিনটা খুব ঔজ্জ্বল্যতা আছে, অথচ সে হয়তো মানে সকালবেলায় সূর্যের আলোতে বেরোলেই তার স্কিনে র্যাশ বেরোচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হতে পারে? তাহলে অনেকে আপনি বুঝুন, আমি দেখি। হ্যাঁ আপনি বুঝুন, আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। তার স্কিনটা ভালো, কখন র্যাশ বেরোচ্ছে? হুম, সূর্যের সংস্পর্শে গেলে। তার মানে সে সূর্যকে নিতে পারছে হুম, না, তার মানে প্রবলেম তার সূর্যে। না, ঠিক। বোঝা গেছে? দেখবেন চার্ট ঘেটে সূর্যের কোনো না কোনো সমস্যা আছে। ঠিক আছে। হুম। এবার মনের মধ্যে চন্দ্র আমাদের কি কি সিগনিফাই করে, চন্দ্র মনে লিখে নিন। সমস্ত রকম অনুভূতি, আবেগ, কল্পনা, এই সবকে নির্দেশ করে হচ্ছে চন্দ্র। যত আবেগ, ইমোশনাল, যাদের মুড সুইং এর প্রবলেম ভীষণ, সকালবেলায় একরকম বিকেল বেলায় একরকম, তাদের চন্দ্র ভালো না। যাদের ভীষণ মুড সুইং এর প্রবলেম, ভীষণ মন খারাপে ভোগে, কেন মন খারাপ জানে না, এই যাবতীয় প্রশ্নের উত্তর আপনার জন্মচার্টে দেবে আপনার চন্দ্র। মন স্থির করতে পারে না, কাজ করতে গেলে একরকম ভাবে শেষ করে একরকম। ইনফ্যাক্ট যাদের হাতের লেখা যদি কখনো দেখেন, যারা খাতায় দেখবেন শুরু করে সোজা, প্রথমে কিছুটা লিখেছে সোজা, তারপরে চলে যাচ্ছে নিচের দিকে বা উপরের দিকে, মানে তেচরা হয়ে গেল, সেক্ষেত্রেও চন্দ্রের প্রবলেম দেখতে পাওয়া যায়। কারণ কি? কারণ একটাই, মন। যখন মানুষটা লিখতে শুরু করেছিল, তখন তার মনের যে গতি আর শেষটুকু হয়ে যাওয়ার মধ্যে মানুষটার মনের গতি, ওইটুকু টাইম ভেবে দেখুন, একটা খাতায় যতটুকুনি লেন্থ হয়, একটা খাতায় যদি আমরা শব্দ লিখতে শুরু করি, একটা পেজে কতগুলো শব্দ আমরা পরপর লিখতে পারি? বড় জোর 12-14টা। এই 12-14টা শব্দ লিখতে কত সেকেন্ড লাগতে পারে? 30 সেকেন্ড, 40 সেকেন্ড। তার মধ্যে মুড কি পরিমাণ সুইং করলো যে প্রথম লেখাটা যে যেখানে শুরু করেছিল, সেই লাইনটা মেনটেন করতেই পারলো না, ওর মধ্যে তার মন একদম অস্থির হয়ে গেল, উপরে বা নিচে চলে গেল। কি মজার বিষয় ভাবুন। তো এই ম্যাম, যে আপনার উদাহরণ অনুসারে দেখতে গেলে তো লাবণীদির চন্দ্র ওখানে খুব স্ট্রং। হওয়া উচিত, হাতের লেখা সুন্দর, গঠনশৈলী ভালো না, ওটাও আবার শুক্রকেও নির্দেশ করে। লাবণীদি তো আবার, লাবণীদি কি ওই যে ছবি আঁকেন তিনি, হ্যাঁ। যদি তিনি হন তাহলে তার শুক্র খুব স্ট্রং। মানে মুক্তের মতন হাতের লেখা, এই যে সৌন্দর্য বোধ। আমি কিন্তু ওইটা যাচ্ছি না, আমি বলছি লিখে, লেখার প্যাটার্নের কথা। হুম। তো এবার ওই, আমার প্রবলেম হয় খুব, মানে লিখতে গেলে আমার বেঁকে যায় লাইন। তাহলে দেখবেন আপনার মুড সুইং এরও প্রবলেম আছে, মন খুব তাড়াতাড়ি উদাস হয়ে যায়, হতাশ হয়ে যায়। মুড সুইং এর প্রবলেম আছে। এক্স্যাক্টলি, তার মানে আপনার চন্দ্রের সমস্যা আছে। চার্টে দেখবেন যে চন্দ্র হয় কারোর সঙ্গে বাজে ভাবে বসে আছে, বাজে গ্রহের সঙ্গে বসে আছে, বাজে গ্রহের বাজে কোনো নক্ষত্রকে কানেক্ট করছে, ইত্যাদিগুলো আপনি কিছু না কিছু পাবেনই। হুম। বা তিথিতে, যে তিথিতে আপনি জন্মগ্রহণ গ্রহণ করেছেন, সেই তিথিটা হচ্ছে, আমার তো রাহুর সঙ্গে আছে, কিন্তু চন্দ্র স্ট্রং 13-20 ওই যে রাহু শ্রবণা সঙ্গে আছে, নক্ষত্রে আছে। রাহুর সঙ্গে আছে, এটাই যথেষ্ট। হ্যাঁ, রাহু মঙ্গলের সঙ্গে আছে। রাহু মঙ্গলের সঙ্গে, চন্দ্র কার সঙ্গে? মানে রাহু মঙ্গল চন্দ্র মঙ্গল একসাথে। চন্দ্র আছে, রাহু যখনই থাকবে তখন এই সমস্ত সমস্যা দেয়। এই মুড সুইং, হেনা তেনা, হতাশা, মাঝে মাঝে মনে হবে আমার আর বাঁচতে ইচ্ছা করছে আমার না, এই আমার সমস্ত কিন্তু এগুলো প্রবলেম। কিছুই হয় না, কারণ আমার চন্দ্রটাও স্ট্রং। বেশ, মানে চন্দ্রটাও শ্রবণা নক্ষত্রে আছে। বেশ। এইগুলো একটু গভীর আমরা যখন যাব তখন যাব, তখন এই গভীর গুলো বুঝবো, কিন্তু প্রাথমিক ভাবে যে জানছি যে এই প্রবলেম গুলো এর জন্য হয়ে থাকে। হুম। এবার যদি চন্দ্রর সঙ্গে আমার খারাপ গ্রহ থাকলো, কিন্তু সে অন্য রকম ভাবে স্ট্রং হয়ে গেল, যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা খারাপ ফল সে দেবে না। ঠিক আছে? এবার তারপরে লিখি, স্বপ্ন দেখি আমরা, এই স্বপ্নের কারক গ্রহ চন্দ্র। যা কিছু শব্দ, বর্ণ, স্পর্শ, গন্ধ আছে, ইন্দ্রিয় গ্রাহ্য, এই সমস্ত কিছুর কারক গ্রহ চন্দ্র। কল্পনা করা, ভাবপ্রবণতা, এটার কারক গ্রহ চন্দ্র। শুভ চন্দ্র খুব ভালো কল্পনা করায়, ভালো কবি হতে পারে সে। কিন্তু পরশ্রী কাতরতা, ঈর্ষা, এগুলো যখন চন্দ্র খারাপ হয়ে যাবে তখন আবার সেগুলোও চলে আসবে।
হয়েছে? এগুলো লেখা হয়েছে? ইন্দ্রিয়র কি একটা বললেন ম্যাম? হ্যাঁ, ইন্দ্রিয় ইন্দ্রিয়র গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ আমরা না এই পঞ্চ ইন্দ্রিয় আছে, এগুলোকে দিয়ে যা ফিল করতে পারি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই দ্বারা যা আমরা ফিল করতে পারি সেগুলো হচ্ছে চন্দ্র দ্বারা নির্ধারিত। এটা রাহুও করে। স্নেহ, স্নেহটাও কিন্তু চন্দ্রের দ্বারা নির্ধারিত। সেকেন্ড হাউস এবং চন্দ্র যাদের ভালো হয় তারা নিজে স্নেহ দিতেও ভালোবাসে এবং ছোটবেলা থেকে তারা স্নেহ পেয়েও থাকে। কিন্তু যদি সেকেন্ড হাউস এবং চন্দ্র খারাপ হয় সেক্ষেত্রে নিজে স্নেহ বোঝে না এবং তার ছোটবেলায় স্নেহ স্নেহ প্রাপ্তিতেও বাধা হয়। বাহ্য জগতে লিখে ফেলুন মা, দেশ, জন্মভূমি, রানী, নদী, জল। একবার রিপিট করুন না ম্যাম। হ্যাঁ, মা, দেশ, জন্মভূমি, রানী, নদী, জল, জলাশয়, জলজ উদ্ভিদ বা প্রাণী। এখানে একটু বলে রাখি, এই পড়াতে পড়াতে ছোট ছোট রেমিডির কথা মনে পড়ে, এগুলো আপনারা স্টার্ট দিয়ে রাখবেন, আপনাদের কাজে দেবে। যাদের মুড সুইং এর প্রবলেম আছে, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, যাদের মুড সুইং এর প্রবলেম আছে, যারা মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যান, ডেফিনেটলি তাদের তাদের চার্টে চন্দ্রের প্রবলেম থাকবে। সেই ক্ষেত্রে যখন যখন আপনাদের মন খারাপ হয়ে যাবে, তার জন্য রেমিডি হচ্ছে জলের ধারে গিয়ে বসুন। যেখানে জল আছে, সেটা নদী হতে পারে, পুকুর নয়, একটু বড় জলাশয়, আপনি তার পাশে গিয়ে আধ ঘন্টা বসবেন, অথবা নিজের মায়ের কোলে বা নিজের মায়ের সঙ্গে সেই সময় আলোচনা করুন। উইদিন 30 মিনিটস আপনার মুড সুইং এর সমস্যা ঠিক হয়ে যাবে। মা এবং জলভূমি ভীষণ ভালো রেমেডি যাদের মুড সুইং এর প্রবলেম হয়। যেই সময় সময় মনে হয় আমার আর বাঁচতেই ইচ্ছে করছে না, সবকিছু ছেড়ে দিয়ে চলে যাব, ভীষণ কষ্ট হচ্ছে, বুক জোড়া সমস্যা, জলের ধারে চলে যান, উইদিন 30 মিনিটস আপনি সুস্থ হয়ে যাবেন, আর মরতে ইচ্ছে করবেন। অনেকেরই প্রবলেম গুলো হয়, বলে রাখলাম, যদি কারোর এই প্রবলেম হয় অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এরপরে লিখুন তরল দুধ, যে কোনো রকম তরল পদার্থ, জলীয় পদার্থ যেটাকে আমরা বলি, দুধ, দুগ্ধজাত খাদ্য, দুধ থেকে যে সমস্ত খাবার তৈরি হয়, মিষ্টি, পায়েস ইত্যাদি, খাওয়া এবং খাওয়ানো। তারপরে লিখুন কোষাগার, কোষাগার ওটা ইংলিশ কি হয় আমি মনে পড়ছে না এই মুহূর্তে। ট্রেজারি। হ্যাঁ হ্যাঁ, ট্রেজারি। তারপরে শস্যপূর্ণ গোলা, যে গোলাগুলোর মধ্যে খাবার সঞ্চিত করে রাখা হয়। প্রচলিত মুদ্রা, টাকা, পয়সা ইত্যাদি গুলোকেও সিগনিফাই করে হচ্ছে চন্দ্র। শ্বেত বর্ণ, সাদা রং। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, তারপরে আমরা ছটপট করে লিখে নেব, অনেকটা টাইম আমাদের চলে গেছে, আমরা 9টা 40 বাজে ফেলেছি। রোগ, মানসিক রোগ, হতাশা, ঠান্ডা লাগা, বুকে সর্দি কাশি বসা, ব্রঙ্কাইটিস, হিস্টেরিয়া, হাঁপানি, টেনশন জনিত রোগ ইত্যাদিও চন্দ্র সিগনিফাই করে। লিখতে পেরেছেন? আরেকবার বলছি, মানসিক রোগ, হতাশা, ব্রঙ্কাইটিস, ঠান্ডা লাগা, বুকে সর্দি বসে যাওয়া, হাঁপানি, টেনশন জনিত রোগ। এরপর চলে আসবো আমরা খাদ্য। খাদ্যের মধ্যে শসা, কমলা লেবু, পেয়ারা, শসা, কমলা লেবু, পেয়ারা, দুধ, ঘি
এইগুলো হচ্ছে চন্দ্র নির্দেশ করে। এছাড়াও মুক্তা, ঝিনুক, মুনস্টোন। মুক্তা, ঝিনুক, শসা, মুনস্টোন। কমলালেবু, পেয়ারা, তারপরে দুধ, ঘি। দুধ, ঘি, মুনস্টোন। এছাড়াও মুক্তা, ঝিনুক, মুনস্টোন। ম্যাম সূর্যের ক্ষেত্রে রত্নের ব্যাপারটা তো বলেননি আপনি। হ্যাঁ, আমি বলে দেবো, রত্ন যখন পড়াবো রেমেডি তখন বলে দেবো। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ক্লাস। আজকে অলরেডি আমরা অনেকটা লেট। সকলে আমাকে নোট শেয়ার করবেন আমার ব্যক্তিগত নম্বরে। গ্রুপে কেউ এই নোট শেয়ার করবেন না। খুব ভালো করে পড়াশোনা করুন আমার ম্যাম সাথে। একটা কথা, ম্যাম এবার একটা যা কথা কথা বলবো। সব না, আমাদের স্লট শেষ হয়ে গেছে। যা কথা সব হচ্ছে গ্রুপে চলে আসুন। 1.5 ঘন্টা আমরা ওভার করে ফেলেছি জুমে। হ্যাঁ, গুড নাইট। 1 মিনিট ম্যাম, 1 মিনিট নেবো, 1 মিনিট। 1 মিনিটও না, সমস্ত কিছু গ্রুপে চলে এক আসুন। এক